রহিম। সো আমরা শুরু করছি। থ্যাংক ইউ সবাইকে। আহ, আহ, অনেক কষ্ট করে রাতের বেলা আপনারা জয়েন করলেন। অ্যান্ড অ্যাজ আই সেইড, দিস ইজ ওয়ান অফ দ্য ভেরি ইম্পর্টেন্ট টপিক ফর আওয়ার ফাইনাল এক্সাম। অ্যান্ড like under this course cash flow statement, আমার কাছে মনে হয়েছে সব থেকে ইজিয়েস্ট টপিক। জাস্ট এটাকে একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিংটা যদি আমাদের ফাউন্ডেশন পার্টটা মাথায় রাখা যায়, দ্যাটস দ্য ইম্পর্টেন্ট পার্ট। এবং আমি আপনাদেরকে এটাও বলেছিলাম যে এই ফরম্যাটটা ফলো করে জাস্ট আমাদের এই কোয়েশ্চেন দুইটা দেওয়া আছে। একটা হচ্ছে আমাদের ফায়ার ওয়ার্ক, আরেকটা হচ্ছে আপনার স্পার্কল। এই দুইটা কোয়েশ্চেন করতে পারলেই আই থিংক আমাদের হয়ে যাবে, এখানে আর কোনো প্রবলেম থাকবে না। এবং উই ক্যান আনসার অ্যাট লিস্ট 12 to 15 মার্কস অফ দ্য কোয়েশ্চেন। সো আউট অফ 40 অনেক বড় একটা মার্ক ক্যারি করবে এই জায়গাটাতে। অ্যান্ড আমি যদি ভুল না করে থাকি, গত ক্লাসে আপনাদেরকে জাস্ট একটা ওভারঅল ওভারভিউ দেওয়া হয়েছিল যে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট কিভাবে কাজ করে। আমরা ওইটি আবার একটু রিক্যাপ করি। সো দ্য মেইন পারপাস অফ প্রিপেয়ারিং ক্যাশ ফ্লো স্টেটমেন্ট টু আন্ডারস্ট্যান্ড অর টু অবটেন the cash inflow and cash outflow from three main activities. কি activities? Operating activities, investing activities and financing activities. এই তিনটা অ্যাক্টিভিটিস থেকে আমার যত ধরনের ক্যাশ ইনফ্লো অ্যান্ড ক্যাশ আউটফ্লো আছে সেটুকু জানার পর দেন আমার বছরের শুরুতে যে ক্যাশ ফ্লো ছিল সেটার সাথে আমি যখন অ্যাড করব, we will get the cash and cash equivalent at end of the period. মানে আমার বছর শেষে কত টাকার ক্যাশ অর ক্যাশ ইকুইভ্যালেন্ট আছে। সো এখানে ক্যাশ অর ক্যাশ ইকুইভ্যালেন্ট বলতে আমরা যেটা বুঝছি যে আমার ক্যাশ এট হ্যান্ড, ক্যাশ এট ব্যাংক অর এনি আদার লিকুইড অ্যাসেট যেটা ইমিডিয়েটলি ক্যাশে কনভার্ট করা যায়। বাট এখানে আপনাকে মোস্টলি ক্যাশ অর ব্যাংক ওভারড্রাফট এটাই দেওয়া থাকবে ক্যাশ ফ্লো স্টেটমেন্টের ক্ষেত্রে। এবং আমরা দেখব খুব সুন্দর করে এটার একটা ম্যাচিং ওয়েতে, মানে লাইক আমরা যেভাবে বলি যে যখন আপনি কোন একটা স্টেটমেন্ট করবেন, একটা স্টেটমেন্ট যদি মিলে যায় এটা খুব দেখতেও ভালো লাগে। বাট এখানেও আমাদের ঠিক এরকম একটা রিকনসিলিয়েশন হবে যখন আপনি এই সবগুলো ক্যাশ ফ্লোকে কনসিডার করবেন, করার পর ফাইনালি দেখবেন যে আপনার ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা মিলে যাচ্ছে অ্যালং উইথ ইউর ফাইন্যান্সিয়ালস যে ইনফরমেশনটা থাকবে। সো সেই ক্ষেত্রে যখন এটা মিলবে ইউ উইল ফিল গুড। বাট আমার এক্সামের জন্য এটা 100% মিললেই আমি মার্ক পাবো আর না মিললে আমি মার্ক একদমই পাবো না, ব্যাপারটা তা না। সো এখানে আপনি ইচ অ্যান্ড ইন্ডিভিজুয়াল আইটেম থেকে আপনি মার্কগুলো পাবেন। তাহলে এখন আমরা আসি যে প্রত্যেকটা অ্যাক্টিভিটিস থেকে আসলে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আমরা কিভাবে প্রিপেয়ার করব। ফার্স্টে আমরা আসি যে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আমরা প্রিপেয়ার করি ক্যাশ বেসিসে, নট ফ্রম দ্য অ্যাক্রুয়াল বেসিস। সো এই জায়গাটাতে একটা ছোট্ট পয়েন্ট আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা যখন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করি, যেমন স্টেটমেন্ট অফ প্রফিট অর লস যখন আমরা প্রিপেয়ার করি, আমাদের অ্যাকাউন্টিং কিন্তু দুইটা বেসিসে ইউজুয়ালি হয়ে থাকে। একটা হচ্ছে ক্যাশ বেসিস অ্যাকাউন্টিং, আরেকটা হচ্ছে অ্যাক্রুয়ালস বেসিস অ্যাকাউন্টিং। আমরা সবাই অ্যাক্রুয়ালস কনসেপ্টটা জানি, অ্যাক্রুয়ালস কনসেপ্টটা আমরা পড়ে আসছি যে ট্রানজেকশনটা যখনই হবে অ্যাক্রুয়ালস বেসিসে যেটা বলে যে আমাকে ঠিক তখনই রেকর্ড করতে হবে, ডাজেন্ট ম্যাটার আমি ক্যাশটা কখন পাবো অথবা ক্যাশ কখন দিব। তার মানে আমি যে আমার প্রফিট অর লস স্টেটমেন্টটা প্রিপেয়ার করি, আমি প্রফিট অর লস স্টেটমেন্ট কিন্তু প্রিপেয়ার করি বেসড অন অ্যাক্রুয়ালস কনসেপ্ট। মানে কি, আমার যে টাকা প্রফিট আমি বছর শেষে দেখাই ডাজেন্ট মিন যে এই টাকা প্রফিটের মানে ইকুইভ্যালেন্ট ক্যাশ আমার কাছে আছে। মানে এইটা অলওয়েজ মনে রাখবো আমরা যে ক্যাশ কনসেপ্ট অ্যান্ড ক্যাশ ফ্লো স্টেটমেন্টের কনসেপ্ট অ্যান্ড স্টেটমেন্ট অফ প্রফিট অর লস এই দুইটা কিন্তু আসলে একই কনসেপ্টে সার্ভে করে না। সো আমরা স্টেটমেন্ট অফ প্রফিট অর লস প্রিপেয়ার করি অ্যাজ পার দ্য অ্যাক্রুয়ালস কনসেপ্ট, যেখানে আমরা ইনকাম এবং এক্সপেন্সেস গুলো রেকর্ড করি। বাট ক্যাশ ফ্লো স্টেটমেন্টে কিন্তু আমরা ইনকাম এক্সপেন্স না, আমরা অল কাইন্ড অফ ক্যাশ ইনফ্লো অ্যান্ড ক্যাশ আউটফ্লো রেকর্ড করি। তাহলে এই জায়গাটা একটা ডিফারেন্স আমরা দেখতে পাই যে যেমন অনেক এক্সপেন্স আছে যেটা আমার নন ক্যাশ এক্সপেন্স, যেমন ডেপ্রিসিয়েশনটা কিন্তু আমরা আমাদের স্টেটমেন্ট অফ প্রফিট অর লসে এক্সপেন্স হিসেবে দেখাই, যেগুলো নন ক্যাশ অ্যাক্টিভিটি। তারপর এরকম অনেক এক্সপেন্স আছে যেমন অ্যাক্রুয়াল এক্সপেন্স, প্রভিশন এক্সপেন্স, এগুলা কিন্তু সবই আমার নন ক্যাশ এক্সপেন্স, যেগুলো আমরা আমাদের স্টেটমেন্ট অফ প্রফিট অর লস ক্যালকুলেট করার সময় এটা আমরা এক্সপেন্স হিসেবে মাইনাস করি। বাট এগুলা কিন্তু আমার ক্যাশ ট্রানজেকশন না। তাহলে আমাকে যে কাজটা করতে হবে এই ডিফারেন্সটা ভালো করে বুঝতে হবে যে
স্টেটমেন্ট অফ প্রফিট অর লস যেটা আমরা প্রিপেয়ার করি বেসড অন অ্যাক্রুয়ালস বেসিস, বেসড অন ইনকাম অ্যান্ড এক্সপেন্সেস, অ্যান্ড ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আমরা প্রিপেয়ার করি বেসড অন ক্যাশ ইনফ্লো অ্যান্ড ক্যাশ আউটফ্লো। এবং আপনাদেরকে আমি গত ক্লাসে এই কথাটা বলেছিলাম যে ক্যাশ ফ্লো স্টেটমেন্টে উই অনলি কনসিডার দ্য ক্যাশ ইনফ্লো। যদি ক্যাশ ইনফ্লো হয় তাহলে আমরা এটা অ্যাড করব, আর যদি ক্যাশ আউটফ্লো হয় তাহলে এটা আমরা মাইনাস করব ইন দ্য ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। সো এই জায়গাটাতে আমাকে একটু ক্লিয়ার হইতে হবে যে প্রফিট এবং ক্যাশ দুইটা তো এক কথা না। প্রফিট মানে হচ্ছে আমার ইনকাম থেকে এক্সপেন্স বাদ দেওয়ার পরে যেই অ্যামাউন্টটা থাকে সেটাকে আমরা বলি প্রফিট। আর ক্যাশ মানে হচ্ছে আমার সকল ক্যাশ ইনফ্লো থেকে আউটফ্লো বাদ দেওয়ার পরে যেই ক্যাশটা আমার বছর শেষে থেকে যায় সেটাকে আমরা বলি ক্যাশ। এবং একটা বিজনেস প্রফিট যেমন ইম্পর্টেন্ট আমরা জানি, বাট দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ইজ ক্যাশ, বিকজ আপনি জানেন যে ক্যাশ ইজ ব্লাড ফর আ বিজনেস। কারণ আপনি আপনার বিজনেস যতই প্রফিটেবল হোক না কেন, যদি বিজনেসে সাফিসিয়েন্ট ক্যাশ না থাকে তাহলে আপনার বিজনেসের গোয়িং কনসার্ন মানে আপনার বিজনেস ডে টু ডে অপারেট করাটা ডিফিকাল্ট হয়ে যাবে। এই জন্য আমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট থেকে যেটা দেখি যে আমার ওভারঅল ক্যাশ পজিশনের কি অবস্থা, আমার অপারেটিং অ্যাক্টিভিটিস থেকে মানে আমার ডে টু ডে অপারেটিং অ্যাক্টিভিটিস থেকে ক্যাশ ইনফ্লো কত, ক্যাশ আউটফ্লো কত, আমার ইনভেস্টিং অ্যাক্টিভিটিস থেকে ক্যাশ ইনফ্লো কত, ক্যাশ আউটফ্লো কত, অ্যান্ড ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস থেকে ক্যাশ ইনফ্লো এবং ক্যাশ আউটফ্লো কত। এবং এই তিনটা অ্যাক্টিভিটিস এর কিন্তু আমরা ইন ডিটেলসে আপনাদেরকে গত ক্লাসে একটা ছোট সামারি দিয়েছি, সেটাই আমরা ওয়ান বাই ওয়ান এখন দেখব। সো একটা জিনিস একটু মনে রাখবো, ডিউ টু দা ফরম্যাট থিং অর আমাদের ইনডিরেক্ট মেথডে আমরা জানি যে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আমরা দুইটা মেথডে প্রিপেয়ার করতে পারি, বাট ডিরেক্ট মেথডটা আপনাদের জন্য আসলে এখন আর অ্যাপ্লিকেবল না, বিকজ IS 7 ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 7 এটা আর ডিরেক্ট মেথডটা অ্যালাউ করে না। আপনি আপনার ওন পারপাসে মানে এটা মেনটেন করতে পারেন, বাট ডিরেক্ট মেথডটা এখন আর রিপোর্টিং পারপাসে ইউজ হয় না। সেটা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর জন্য আলাদা করে আপনি রাখতেই পারেন, বাট ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এর জন্য ইনডিরেক্ট মেথড ইজ দ্য অনলি থিং দ্যাট উই নিড টু আন্ডারস্ট্যান্ড। এখন আমরা যে কথাটা বলবো, ইনডিরেক্ট মেথডে আমরা যখন আমাদের ক্যাশ ফ্লো স্টেটমেন্ট শুরু করব, আমরা আমাদের ক্যাশ ফ্লো স্টেটমেন্ট শুরুই করব আমাদের প্রফিট বিফোর ট্যাক্স এই ফিগারটা দিয়ে। তাহলে অপারেটিং অ্যাক্টিভিটিস এর ক্যাশ ফ্লো স্টেটমেন্টের বিগিনিংটাই হচ্ছে প্রফিট বিফোর ট্যাক্স। এই প্রফিট বিফোর ট্যাক্সটা আপনাদের কোয়েশ্চেনে দেওয়া থাকবে, স্টেটমেন্ট অফ প্রফিট অর লসে দেওয়া থাকবে। আমি যদি এই কোয়েশ্চেন থেকেই যাই, যেমন এই যে ফায়ার ওয়ার্ক থেকেই যদি যাই, এই যে প্রফিট বিফোর ট্যাক্স এটাই হচ্ছে আপনার জন্য স্টার্টিং পয়েন্ট অফ অপারেটিং অ্যাক্টিভিটিস এর ক্যাশ ফ্লো। এখন এইখানে একটা কথা আছে, এই যে প্রফিট বিফোর ট্যাক্স এটা তো আপনার প্রফিট, নট দ্য ক্যাশ আইটেম। তাহলে এখানে যত ধরনের নন ক্যাশ অর নন অপারেটিং আইটেম আছে সেগুলাকে আপনার কি করতে হবে, সেগুলাকে আপনার এখান থেকে রিমুভ করতে হবে, মানে সেগুলাকে আপনার এখান থেকে ক্যান্সেল করতে হবে। সো অলওয়েজ রিমেম্বার একটা ছোট পয়েন্ট, যে আমরা আমাদের প্রফিট বিফোর ট্যাক্স থেকে যেহেতু শুরু করছি, নাও উই উইল ক্যালকুলেট দ্য অপারেটিং ক্যাশ ফ্লো। সো সেই ক্ষেত্রে আমরা আমাদের প্রফিট বিফোর ট্যাক্স ক্যালকুলেট করার সময় যত ধরনের নন ক্যাশ অ্যান্ড নন অপারেটিভ, তার মানে এই জায়গাটা একটা ছোট্ট টাইপো মিস্টেক হয়েছে, এই পরেরটা হবে হচ্ছে নন অপারেটিভ, হ্যাঁ নন অপারেটিং। তাহলে আমরা এই জায়গাটা একটু মাথায় রাখবো যে আমাদের প্রফিট বিফোর ট্যাক্স থেকে যত ধরনের নন ক্যাশ, যেমন ডেপ্রিসিয়েশন, অ্যাক্রুয়াল এক্সপেন্স, প্রভিশন এক্সপেন্স, তারপর হচ্ছে আপনার অ্যামোর্টাইজেশন, ইরিকভারেবল ডেট, এই যত ধরনের আমার নন ক্যাশ আইটেম আছে এগুলাকে আমার কি করতে হবে, এগুলাকে আমার এখান থেকে ক্যান্সেল করতে হবে। অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, ক্যান্সেল করার পার্ট হচ্ছে মানে ক্যান্সেল করার ওয়ে হচ্ছে আপনি ঠিক যেটা করেছেন এর আগে, যেমন আপনি ডেপ্রিসিয়েশনটা কি করেছেন, আগে আপনি মাইনাস করেছেন প্রফিট বিফোর ট্যাক্স ক্যালকুলেট করার সময়। খেয়াল করে দেখেন, আপনি যখন প্রফিট বিফোর ট্যাক্স ক্যালকুলেট করেছেন তখন কিন্তু আপনি যে এই ধরনের যত এক্সপেন্স আছে হয় কস্ট অফ সেলস থেকে অর আদার এক্সপেন্স থেকে আপনি বাদ দিয়েছেন। তাহলে আপনি আগে যেহেতু বাদ দিয়েছেন, সো ক্যান্সেল করার মানে হচ্ছে এখন এটা আপনাকে অ্যাড করতে হবে। তার মানে এখানে পয়েন্টটা খুব সিম্পল, আমি এতগুলো আসলে লাইন আইটেম আপনাদেরকে মুখস্থ করতে বলবো না, এখানে খুব সিম্পল আইটেম। সে এটা হচ্ছে যে অল কাইন্ড অফ নন ক্যাশ এক্সপেন্সেস গুলো আমরা অ্যাড ব্যাক করবো, অ্যান্ড অল কাইন্ড অফ নন ক্যাশ ইনকাম গুলো আমরা লেস করব। খুবই সিম্পল কথা। তার মানে এটা আপনাকে কোশ্চেন থেকেই আপনি বুঝতে পারবেন, কোশ্চেনে আপনাকে বলে দিবে যে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স, অ্যামোর্টাইজেশন এক্সপেন্স, ইরিকভারেবল, এগুলো সব নন ক্যাশ এক্সপেন্স।
যেই নন ক্যাশ এক্সপেন্স গুলোকে আমরা এর আগে প্রফিট ক্যালকুলেট করার সময় বাদ দিয়েছি, এখন আমরা এই নন ক্যাশ এক্সপেন্স গুলোকে এখন অ্যাড করব। আর যে নন ক্যাশ ইনকাম গুলাকে আমরা আগে অ্যাড করেছি টু ক্যালকুলেট প্রফিট বিফোর ট্যাক্স, এগুলাকে আমরা এখন প্রফিট বিফোর ট্যাক্স থেকে এক্সক্লুড করব, মানে ক্যান্সেল করব, বাদ দিব। একই রকম ভাবে নন অপারেটিং যে অ্যাক্টিভিটিস গুলো আছে সেটাও এক, যেই নন অপারেটিং এক্সপেন্স গুলো আছে, নন অপারেটিং এক্সপেন্স গুলোকে আমরা আগে বাদ দিয়েছি, সেটাকে আমরা এখন অ্যাড করব। আর যত নন অপারেটিং ইনকাম আছে, যেমন ইনভেস্টমেন্ট ইনকাম, ডিসপোজাল গেইন অর লস, এগুলাকে আমরা এখন, যদি গেইন হয় তাহলে আগে আমরা অ্যাড করেছি, এখন মাইনাস করব। তাহলে এই পুরো ফরম্যাটটার, আমি যদি এই ফরম্যাটটা আপনাকে সিম্পলি বলি, এটা খুব সিম্পলি মনে রাখার একটা ওয়ে হচ্ছে যে প্রফিট বিফোর ট্যাক্স থেকে, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, যে এই 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 পোর্শনটুকু জাস্ট আমাকে এইটুকু মনে রাখতে হবে যে প্রফিট বিফোর ট্যাক্স থেকে যত রকমের নন ক্যাশ আইটেম আছে, নন ক্যাশ অ্যাক্টিভিটিস আছে, তাহলে নন ক্যাশ অ্যাক্টিভিটি দুই রকমের, একটা হইতে পারে নন ক্যাশ এক্সপেন্স অর নন ক্যাশ ইনকাম। তাহলে অল নন ক্যাশ এক্সপেন্স গুলাকে আমরা আগে মাইনাস করেছি, এখন অ্যাড করব। আর যত ধরনের নন ক্যাশ আগে ইনকাম ছিল সেটাকে আমরা অ্যাড করেছি, এখন আমরা লেস করব। একই রকম ভাবে নন অপারেটিং অ্যাক্টিভিটিস এর মধ্যেও যত রকমের নন অপারেটিং এক্সপেন্স গুলো আছে সেগুলাকে আমরা বাদ দিয়েছি, এখন আমরা এগুলা অ্যাড করব। আর যত ধরনের নন অপারেটিং অ্যাক্টিভিটিস গুলা আমরা, ইনকাম গুলাকে আমরা আগে অ্যাড করেছি, এখন ওগুলাকে আমরা মাইনাস করব। সো দ্যাট ইজ দ্য সিম্পল থিং, মানে হচ্ছে আমি আমার প্রফিট বিফোর ট্যাক্স থেকে নন ক্যাশ নন অপারেটিং কম্পোনেন্ট গুলো আমরা এক্সক্লুড করে দিব ফার্স্টে। এই পর্যন্ত নো প্রবলেম, বিকজ এটুকু জাস্ট আমরা যেটুকু প্রফিট বিফোর ট্যাক্স থেকে করেছি, প্রফিট বিফোর ট্যাক্স থেকে আমরা জাস্ট ব্যাকে যাব, দ্যাটস ইট। নাও আমরা আসবো যে আমার অপারেটিং অ্যাক্টিভিটিস এর ক্যাশ ফ্লো গুলো আমরা কি কি কনসিডার করবো। আমরা বলেছি যে অপারেটিং অ্যাক্টিভিটিস এর ক্যাশ ফ্লো মেইনলি কি কি। অপারেটিং অ্যাক্টিভিটিস এর ক্যাশ ফ্লো মেইনলি হচ্ছে ইনভেন্টরি, রিসিভেবল, পেয়েবল, এগুলাই হচ্ছে আমার মেইন অপারেটিং অ্যাক্টিভিটিস রিলেটেড ক্যাশ ফ্লো, যেটাকে আমরা অনেক সময় শর্ট ওয়েতে অর ইন আদার ওয়ে এগুলাকে আমরা ওয়ার্কিং ক্যাপিটাল বলি। ওয়ার্কিং ক্যাপিটালের একটা সিম্পল ডেফিনেশন আমরা জানি যে আমার ডে টু ডে অপারেশন রান করতে যে ক্যাপিটালটা দরকার হয়, মানে হচ্ছে আমার কারেন্ট অ্যাসেট থেকে, আপনি খেয়াল করে দেখেন এখানে কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লায়াবিলিটি আছে, কারেন্ট অ্যাসেট থেকে কারেন্ট লায়াবিলিটিস বাদ দিলে আমার ঠিক যেই ক্যাপিটালটা থাকে, যেই নেট অ্যাসেটটা থাকে, সেটাকে আমরা বলি ওয়ার্কিং ক্যাপিটাল। তাহলে আমরা এই যে অপারেটিং অ্যাক্টিভিটিস এর যে অ্যাডজাস্টমেন্ট গুলো দিব, এই অপারেটিং অ্যাক্টিভিটিস এর অ্যাডজাস্টমেন্ট গুলো আমরা দিব অনলি অল কাইন্ড অফ কারেন্ট অ্যাসেটস অ্যান্ড কারেন্ট লায়াবিলিটিস। এখানেও আমি একটা ছোট্ট মানে ছোট্ট একটা পয়েন্ট আপনাদেরকে আমি মাথায় রাখতে বলবো। যেমন আমি যদি একটু এভাবে চিন্তা করি, সে আমার রিসিভেবল আমার কারেন্ট অ্যাসেট, তো এই যে আমার এগুলা কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লায়াবিলিটিস, এইটা আপনি কম্পেয়ার করবেন ফ্রম ইউর লাস্ট ইয়ার। আপনি দেখবেন ক্যাশ ফ্লো স্টেটমেন্টের সময়, যেটা আমি আপনাদেরকে আগেও বলেছি, যে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট প্রিপেয়ার করতে হলে অফকোর্স স্টেটমেন্ট অফ প্রফিট অর লস আপনাকে কোশ্চেনে দিয়ে দিবে, এই পুরো স্টেটমেন্টটা কোশ্চেনে দিয়ে দিবে, স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনটাও কোশ্চেনে দিয়ে দিবে। হোয়াট ইউ জাস্ট নিড টু ডু, এখান থেকে কতটুকু ক্যাশ ইনফ্লো ক্যাশ আউটফ্লো, এই ক্যালকুলেশনটুকু শুধু আপনি বের করবেন। যেটা আমি বলছিলাম যে ট্রেড রিসিভেবলস ইনভেন্টরি, খেয়াল করে দেখেন ট্রেড রিসিভেবলস এবং ইনভেন্টরি। এখন আমি যদি বলি এই 20x4 এটা হচ্ছে গত বছরের ব্যালেন্স, 20x5 এটা হচ্ছে এই বছরের ব্যালেন্স, আপনি আমাকে একটু এখান থেকে বলেন যে ইনভেন্টরি এবং রিসিভেবল দুইটাই কি বাড়ছে না কমছে গত বছরের তুলনায়? কি দেখা যাচ্ছে? ইনভেন্টরি এবং রিসিভেবল বাড়ছে না কমছে? বাড়ছে স্যার, বাড়ছে স্যার। বাড়ছে, রাইট? সো এই যে ইনভেন্টরি এবং রিসিভেবল বাড়লো, আমাকে একটু বলতে পারবেন, জাস্ট আপনাদের আন্ডারস্ট্যান্ডিংটা একটু আমি বুঝতে চাই, বেসড অন দা ক্যাশ ফ্লো পজিশন, এটা কি ক্যাশ ইনফ্লো না ক্যাশ আউটফ্লো, মানে এটা এটা কি আপনার কনসিডারিং ক্যাশ ইনফ্লো অর আউটফ্লো? স্যার ক্যাশ ইনফ্লো হবে। ইনফ্লো হবে স্যার। ওকে, সো আপনারা বুঝতে পারতেছেন, আর এনিওয়ান, আর বাকিরা যদি আমাকে বলেন যে আপনাদের কি মনে হচ্ছে যে কারেন্ট অ্যাসেট যদি বাড়ে তাহলে ক্যাশ ইনফ্লো, এগ্রিড আপনারা সবাই?
ওকে, আমি এই জায়গাটা একটু আপনাদেরকে কারেক্ট করতে চাই, এই জায়গাটা আমি একটু আপনাদের আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার করে দিতে চাই। সেটা হচ্ছে, হ্যাঁ, খেয়াল করবেন, ইটস লাইক এ ট্র্যাপ, ইটস লাইক এ কনফিউশন, যে আপনাদের মনে হচ্ছে যে রিসিভেবল বাড়ছে, যেহেতু রিসিভেবল বেড়ে যাওয়া মানে তো ভালো, ক্যাশ ইনফ্লো হয়েছে, বাট রিসিভেবল তো টাকা নেই, সরি, ওইটা তো রিসিভেবল বাট ক্যাশ তো ফ্লো এখনো হয়নি। আমি এটাই বলার ট্রাই করতেছি আপনাদেরকে, যে আপনাদের মনে হচ্ছে যে রিসিভেবল বেড়েছে, হুইচ ইজ গুড। হ্যাঁ, এটা আদার পার্সপেক্টিভে ভালো, মানে আদার পার্সপেক্টিভ ভালো বলতে আমি বুঝাচ্ছি ফ্রম দ্য রেভিনিউ পার্সপেক্টিভ কুড বি ভালো, যে আমার সেলস বাড়ছে, যার রিসিভেবল বাড়ছে। বাট হোয়েন ইউ কনসিডার ফ্রম দ্য পার্সপেক্টিভ অফ ক্যাশ ফ্লো, মানে কি, আপনি আগে আপনার কাস্টমারের কাছে 35,000 টাকা পাইতেন গত বছর, বাট এই বছরে কিন্তু আপনি আরো আরো বেশি টাকা পাবেন কাস্টমারের কাছে। তার মানে এই টাকাটা কিন্তু আপনি আপনার কাস্টমারের কাছ থেকে পাচ্ছেন না, মানে পান নাই, ক্যাশ পান নাই। তার মানে এই টাকাটা এখনো পর্যন্ত কাস্টমারের হাতে রয়ে গেছে, হুইচ ইজ নট এ গুড পজিশন, হুইচ ইজ নট আ ইনফ্লো ফর ইউর ক্যাশ ফ্লো পজিশন। তো এই জায়গাটায় আমি একটু আপনাদেরকে কারেক্ট করে দেই, যে আপনারা যেটা ভাবছেন যে কারেন্ট অ্যাসেট যদি বাড়ে এটা আপনার ক্যাশ পজিশনের জন্য ইনফ্লো, দ্যাটস নট দ্য রিয়েলিটি ওভার হিয়ার। দ্য রিয়েলিটি ইজ, যদি কারেন্ট অ্যাসেট ইনক্রিজ করে, যেটা এখানে দেখতে পাচ্ছি, আমার ইনভেন্টরিও বেড়েছে। যেমন ইনভেন্টরি বাড়া মানে কি, আমি বেশি ইনভেন্টরি পারচেস করেছিলাম এই বছর, তার মানে ওই টাকাটা আমার এখনো পর্যন্ত রয়ে গেছে আমার বিজনেসের বাইরে, মানে ওইটা এখনো পর্যন্ত ইনফ্লো হয় নাই। তো ওইটা ইনফ্লো হবে যখন আমার রিসিভেবল থেকে টাকা পাবো, বাট রিসিভেবল থেকে আমি টাকাও পাচ্ছি না, কেননা রিসিভেবল গত বছরের তুলনায় আরো বেড়েছে। তো এই জায়গাটায় আমি আপনাদেরকে একটু একটু সিম্পলি মানে মনে রাখার জন্য আমি একটু বলবো, যে কারেন্ট অ্যাসেট, অলওয়েজ রিমেম্বার, কারেন্ট অ্যাসেট যদি এটা ইনক্রিজ করে কম্পেয়ার টু লাস্ট ইয়ার, তাহলে এটা ক্যাশ পজিশনের জন্য নেগেটিভ, মানে ক্যাশ পজিশনের জন্য নেগেটিভ ইন সেন্স ইট কনসিডার্ড অ্যাজ আ ক্যাশ আউটফ্লো, কেননা আমি ক্যাশটা পাই নাই, ক্যাশটা আমার বিজনেসে এখনো আসে নাই। দ্যাট অলসো কনসিডার্ড ক্যাশ আউটফ্লো, মানে আউটফ্লো ইন সেন্স হচ্ছে, হ্যাঁ আমার ক্যাশটা হয়তো বা মনে হচ্ছে দেওয়া লাগতেছে না, বাট এই ক্যাশটা অলরেডি বাইরে আছে, আমি টাকাটা এখনো পর্যন্ত কালেক্ট করতে পারি নাই, আমার টাকাটা এখনো ইনফ্লো হয় নাই, দ্যাট ইজ ইনডিরেক্টলি ক্যাশ আউটফ্লো। তাহলে এই জায়গাটায় আমরা একটু মাথায় রাখবো যে কারেন্ট অ্যাসেট, প্লিজ, এটা খুব সিম্পল জিনিস, এখানে কিন্তু আপনাকে আলাদা করে আর মানে মার্ক লুজ করার কোনো জায়গা নাই। যেমন কারেন্ট অ্যাসেট, যদি আপনি 3টা পয়েন্ট পারেন, 3টা পয়েন্টের জন্য আপনি খুব সিম্পলি মার্ক পাবেন। কারেন্ট অ্যাসেট, ইনভেন্টরি, রিসিভেবল, যদি এগুলা ইনক্রিজ করে তাহলে এটা আমার জন্য ক্যাশ ফ্লো পার্সপেক্টিভে নেগেটিভ, মানে ক্যাশ আউটফ্লো। আর যদি ডিক্রিজ করে, যেমন রিসিভেবল গত বছর ছিল সে 50,000, এবছর হয়ে গেছে 30,000, হোয়াট ডাজ দ্যাট মিন? তার মানে আপনি রিসিভেবল থেকে বেশি টাকা কালেক্ট করে ফেলছেন, মানে অলরেডি আপনার ক্যাশ ইনফ্লো অনেক বেশি হয়েছে। তার মানে ফ্রম দ্য পার্সপেক্টিভ অফ ক্যাশ পজিশন, যদি কারেন্ট অ্যাসেট বাড়ে দ্যাট ইজ এ নেগেটিভ, মানে লেস করব আমরা। আর যদি কারেন্ট অ্যাসেট কমে যায় দ্যাট ইজ এ ক্যাশ পজিটিভ, আমরা ইনফ্লো হিসেবে কনসিডার করব, অ্যাড করব আমার ক্যাশ ফ্লোর সাথে। এইটুকু কি আমরা বুঝতে পারছি যে আসলে কিভাবে আমরা কনসিডার করব, চিন্তা করব রিগার্ডিং দ্য পার্সপেক্টিভ অফ কারেন্ট অ্যাসেট ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস? এটুকু আমরা স্যার ক্লিয়ার? কারেন্ট অ্যাসেট যদি কমে যায় তাহলে কি প্লাস হবে? কারেন্ট অ্যাসেট যদি কমে যায় তাহলে প্লাস হবে, এই কথাটা এখানে বলা আছে, খেয়াল করে দেখেন, এই যে এখানে দেখেন, যদি ডিক্রিজ ইনভেন্টরি হয়, ডিক্রিজ রিসিভেবল হয়, তাহলে অ্যাড হবে, দেখতে পাচ্ছেন? জি স্যার। আর যদি ইনক্রিজ ইনভেন্টরি হয়, ইনক্রিজ রিসিভেবল হয়, তাহলে কি হবে? ইনক্রিজ হলে মানে লেস বেড়ে গেলে হবে, মাইনাস হবে। মাইনাস হবে, রাইট? তার মানে এটা আপনারা খুব সিম্পলি মাথায় রাখবেন যে কারেন্ট অ্যাসেট যদি ইনক্রিজ করে তাহলে আমরা মাইনাস করব, আর কারেন্ট অ্যাসেট যদি ডিক্রিজ করে তাহলে আমরা প্লাস করব। জাস্ট এটুকু সিম্পলি মাথায় রাখলেই হবে। অ্যান্ড এটুকু যদি আপনি মাথায় রাখতে পারেন, জাস্ট অন দ্য আদার হ্যান্ড পেয়েবলের ক্ষেত্রে কি হবে খেয়াল করে দেখেন, আমরা প্র্যাকটিক্যালি চিন্তা করি, প্র্যাকটিক্যালি দেখি, একটু দেখেন ট্রেড পেয়েবল, আমার পেয়েবল আগে কত ছিল গত বছর? 30,000, এই বছর কত, মানে এই কারেন্ট ইয়ারের শেষে কত? 36,500, 36,500 তাহলে 36,500। পেয়েবল বাড়ছে, ঠিক না? বাট দেখতে মনে আছে। হচ্ছে কি পেয়েবল যেহেতু বাড়ছে এটা ভালো না, ঠিক না? না স্যার, এটা অবশ্যই ভালো। বাট ক্যাশের জন্য এটা ভালো কেন? কারণ আপনি যত ঘুরাবেন আপনার সাপ্লায়ারকে, ওই ক্যাশটা আপনার হাতে রয়ে যাচ্ছে। সো তার মানে
আমরা কারেন্ট অ্যাসেটের ক্ষেত্রে ঠিক যেভাবে চিন্তা করেছি, কারেন্ট লায়াবিলিটির ক্ষেত্রে ঠিক তার অপোজিট চিন্তা করব। তার মানে পেয়েবলের ক্ষেত্রে আমরা অপোজিট চিন্তা করব, কারণ পেয়েবল যদি বাড়ে এটা আমার ক্যাশ পজিশনের জন্য পজিটিভ, আর পেয়েবল যদি কমে যাইতো, যেমন গত বছর পেয়েবল যদি থাকতো 40, এই বছর যদি হইতো 30, তার মানে কি আমি আমার সাপ্লায়ারকে অলরেডি পে করে দিচ্ছি সব, তার মানে আমার ক্যাশ অলরেডি সাপ্লায়ারের কাছে চলে গেছে। তাহলে এখানে খেয়াল করে দেখেন, আমরা ঠিক পুরো সামারিটা যদি এখানে করি, যে কারেন্ট অ্যাসেট যদি বাড়ে তাহলে আমরা মাইনাস করব, আর কারেন্ট অ্যাসেট যদি কমে তাহলে আমরা প্লাস করব। অন দ্য আদার হ্যান্ড, কারেন্ট লায়াবিলিটি সে পেয়েবল যদি বাড়ে তাহলে আমরা অ্যাড করব, কেননা এটা আমার ক্যাশ পজিশনের জন্য পজিটিভ, কারণ আমার ক্যাশটা রয়ে গেছে আমার কাছে, আমি ক্যাশটা দেই নাই, আমার ক্যাশ আউটফ্লোটা হয় নাই, দ্যাট কনসিডার্স ইটসেলফ আ ক্যাশ ইনফ্লো, রাইট? আর যদি ট্রেড পেয়েবলসটা কমে যায়, ডিক্রিজ করে, ইট মিনস আমি আমার সাপ্লায়ারকে পে করে দিছি, মানে আমি অলরেডি আমার সাপ্লায়ারকে টাকাটা দিয়ে দিছি। সো সাপ্লায়ারকে টাকা দিয়ে দেওয়া মানে কি, আমার ক্যাশ কমে গেল, আমার ক্যাশ। সো ইউ উইল কনসিডার ফ্রম দ্য পার্সপেক্টিভ অফ ক্যাশ পার্সপেক্টিভ, ক্যাশ ইনফ্লো অর আউটফ্লো, যেটা আমাদেরকে গত ক্লাসেও আপনাদের সাথে খুব সুন্দরভাবে ডিসকাশন করেছি, এবং এটি আমরা মাথায় নিব, আমরা কি অ্যাড করব অর লেস করব, দ্যাটস ইট। তাহলে আমরা এইটুকু পর্যন্ত দেখলাম, এবং অপারেটিং অ্যাক্টিভিটিসটাই সব থেকে একটু ট্রিকি, মানে ট্রিকি ইন সেন্স একটু লেন্দি মনে রাখাটা, বাট স্টিল আই ট্রাইড মাই লেভেল বেস্ট এটা সিম্পল করে আপনাদেরকে বোঝানোর জন্য। এরপর আপনি আসেন, এরপরে হচ্ছে আমরা তিনটা পেমেন্ট, আমি আবারও বলছি তিনটা পেমেন্ট, যেমন ইন্টারেস্ট পেইড, ডিভিডেন্ড পেইড, ইনকাম ট্যাক্স পেইড। আপনি একটু আগে যখন দেখেছেন, খেয়াল করে দেখেন, ইন্টারেস্ট এক্সপেন্স ছিল এটা। এই যে আমরা যদি একটু প্রফিট আর লসে চলে যাই, প্রফিট আর লসে যদি চলে যাই, এই যে ইন্টারেস্ট, রাইট, এই 750, এটা কিন্তু আপনি পে করেছেন সেটা না, এটা মানে হচ্ছে এই বছরে কত টাকা আপনি এক্সপেন্স চার্জ করেছেন স্টেটমেন্ট অফ প্রফিট আর লসে। একইভাবে ইনকাম ট্যাক্স, এটা হচ্ছে এই বছরে কত টাকা ইনকাম ট্যাক্স আপনার এক্সপেন্স হয়েছে, ইট ডাজেন্ট মিন আপনি কত টাকা পে করেছেন। একইভাবে আপনি খেয়াল করে দেখবেন ইন্টারেস্ট পেয়েবলেরও একটা লায়াবিলিটি দেওয়া আছে এখানে, যদি থাকে, হয়তো বা নাই। ইনকাম ট্যাক্সের একটা ওপেনিং ব্যালেন্স দেওয়া আছে, এটা হচ্ছে আমার জন্য লায়াবিলিটি, রাইট? ইনকাম ট্যাক্স পেয়েবল। দেখেন আমার বছরের শুরুতে ছিল 10,000 টাকা, মানে বছরের শুরু বলতে আমি বোঝাচ্ছি লাস্ট ইয়ারে আমার এটা 10,000 টাকা ছিল। 10,000 টাকার সাথে আমার এই বছরে আরো আমি ট্যাক্স ক্যালকুলেশন করে দেখলাম, আমাকে আরো টাকা দিতে হবে 6,000। তাহলে জাস্ট সিম্পলি মনে রাখেন যে 10,000 টাকা হচ্ছে আমার, জাস্ট যদি আমি ট্যাক্সের পার্সপেক্টিভটা চিন্তা করি, খেয়াল করেন, জাস্ট আমি একটু ওয়ার্কিং চিন্তা করতেছি, আমার ট্যাক্স, ইনকাম ট্যাক্স, ওপেনিং লায়াবিলিটি, আমার ওপেনিং লায়াবিলিটি ছিল 10,000। 10,000 কোত্থেকে পাইলাম? 10,000 হচ্ছে যেটা আমার কোয়েশ্চেনে গত বছরের কারেন্ট লায়াবিলিটি যেটা ছিল, অ্যাট কারেন্ট ইয়ার ট্যাক্স। আমি কারেন্ট ইয়ারে কত টাকা ট্যাক্স পে করব বলতেছি, মানে কারেন্ট ইয়ার আমি ট্যাক্স কত টাকা চার্জ করেছি, যেটা আমি পাবো স্টেটমেন্ট অফ প্রফিট আর লস থেকে, মানে 6,000 টাকা। একটু ভালো করে বোঝার চেষ্টা করি আমরা, 6,000 টাকা, রাইট? তাহলে ভালো করে একটু বুঝি যে আমার টোটাল লায়াবিলিটি বছর শেষে থাকার কথা ছিল কত। দেখেন, মানে বছর শেষে আমার ট্যাক্স লায়াবিলিটি থাকার কথা ছিল কত? 16,000। বাট আপনি যদি এই বছরের ব্যালেন্স শিটে যান, মানে এই বছরের যদি আপনি ট্যাক্স লায়াবিলিটি দেখেন, তাহলে এই বছরের ট্যাক্স লায়াবিলিটি কত আছে দেখেন তো। 6,500। হোয়াট ডাজ ইট মিনস? 6,500। হোয়াট ডাজ ইট মিনস? 6,500 আছে, রাইট? এটার মানে কি? তার মানে আপনি কত টাকা পে করে দিয়েছেন অলরেডি? আমি কি বুঝাইতে পারতেছি কথাগুলো? 9,500 টাকা। পয়েন্টটা কি ক্লিয়ার? এই যে 9,500 টাকা আপনি ক্যাশ পে করছেন, এটাই আপনার জন্য ক্যাশ ফ্লো, বাট এটা কি আমার ইনফ্লো না আউটফ্লো? স্যার এটা তো আউটফ্লো মনে হয়। বিকজ আমি আমার গভর্নমেন্টকে ট্যাক্স দিয়ে দিচ্ছি, রাইট? মানে আমি জাস্ট একটা ওয়ার্কিং দেখাচ্ছি এখানে, মানে দিস ইজ হাউ ইউ উইল থিঙ্ক, দিস ইজ হাউ ইউ উইল কনসিডার। তার মানে ভালো করে একটু বুঝেন যে আমার এই যে ইনফরমেশন গুলো, ইনকাম ট্যাক্স আমি কত টাকা পে করেছি সেটা আমি কিভাবে ক্যালকুলেট করলাম, আমি ইনকাম ট্যাক্সের একটা জাস্ট সিম্পল একটা
লায়াবিলিটির স্টেটমেন্ট আমরা দেখলাম যে আমার বছরের শুরুতে ইনকাম ট্যাক্স পেয়েবল কত টাকা ছিল, 10,000 টাকা। এটা আমি কোত্থেকে পাইছি, লাস্ট ইয়ার স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন। আমার এই বছরে কত টাকা আমার ট্যাক্স আরো পে করতে হবে, 6,000 টাকা। তাহলে টোটাল কত টাকা পে করার কথা ছিল, 16,000 টাকা, রাইট? অ্যাকচুয়াল ক্লোজিং ব্যালেন্স। বাট আমার ক্লোজিং ব্যালেন্স আছে কত, 6,500। হোয়াট ডাজ ইট মিনস? তার মানে 16,000 টাকা আমার লায়াবিলিটি থাকার কথা, যেখান থেকে আমি অলরেডি পে করে দিয়েছি। তার মানে হচ্ছে আমি কত টাকা পে করেছি, আমি 9,500 টাকা পে করেছি। এই যে 9,500 টাকা আমি পে করলাম, এটি আমার জন্য ইনকাম ট্যাক্স পেইড। মানে আমি আমার ইনকাম ট্যাক্স এই বছরে ক্যাশ আউটফ্লো, মানে ট্যাক্স পেইড ডিউরিং দ্য ইয়ার। মানে দিস ইজ হাউ ইউ উইল থিঙ্ক। মানে এটা আসলে আলাদা করে ফর্মুলা অথবা এই কর্মগ্রস্ত রাখার কিছু নাই, জাস্ট সিম্পলি আপনি আপনার লজিকটাকে কাজে লাগাচ্ছেন যে আপনার লায়াবিলিটি বছরের শুরুতে 10,000 টাকা ছিল, আরো লায়াবিলিটি অ্যাড হইলো 6,000 টাকা, তাহলে টোটাল লায়াবিলিটি থাকার কথা 16,000 টাকা। বাট আপনি এইভাবেই দেখবেন, আমি আপনাকে ঠিক যেভাবে দেখাচ্ছি। বাট আপনি দেখতেছেন ব্যালেন্স শিটে গিয়ে লায়াবিলিটি কত টাকা আছে, ব্যালেন্স শিটে গিয়ে লায়াবিলিটি আছে হচ্ছে 6,500। তার মানে আমি বাকি টাকা পে করে দিছি। সো দিস ইজ, ইউ উইল থিঙ্ক হাউ দ্য ইনকাম ট্যাক্স পেমেন্ট উইল ওয়ার্ক। একইভাবে আমি যদি বলি ইন্টারেস্ট পেইড, একই রকম। ইন্টারেস্ট এই বছরের ওপেনিং ব্যালেন্স পেয়েবল কত ছিল, এই বছর ইন্টারেস্ট আপনি কত টাকা আলটিমেটলি প্রভিশন রাখছেন, অ্যান্ড ক্লোজিং ব্যালেন্স কত। আপনি ডিফারেন্স যেটা দেখবেন সেটাই আপনি এই বছর পে করেছেন। ডিভিডেন্ড পেমেন্ট, আমাকে একটু জাস্ট সিম্পলি বলেন ডিভিডেন্ড আমরা কোন অ্যাকাউন্ট থেকে পে করি, মানে ডিভিডেন্ড পেইডটা আমরা কোন অ্যাকাউন্ট থেকে হয়? ডিভিডেন্ড আমি ডিভিডেন্ড কাদেরকে পে করি, শেয়ার হোল্ডার দিকে, কত ক্লাসেও বলছি, রাইট? তাহলে এটা আমার জন্য কি, রিটেইন আর্নিংস থেকে আমরা পে করি। আমরা জানি হোয়াট ইজ রিটেন আর্নিংস, মানে হচ্ছে অ্যাকুমুলেটেড প্রফিট, রাইট? তাহলে আমি জাস্ট একটা অ্যাপারেন্টলি চিন্তা করতেছি, ওপেনিং ব্যালেন্স, ধরেন ওপেনিং ব্যালেন্স আছে $20,000। তাহলে এই যে $20,000 ওপেনিং ব্যালেন্স আছে, আমরা এটার সাথে কি করি, আমরা এটার সাথে অ্যাড প্রফিট আফটার ট্যাক্স, কারেন্ট ইয়ার প্রফিট আফটার ট্যাক্স। আমি যদি আমার এই বছরে প্রফিট করি, রিটেন আর্নিংস বাড়বে না কমবে? প্রফিট করলে রিটেন আর্নিংস বাড়ে না কমে? তো ধরেন আমি বললাম প্রফিট করেছি 5,000 টাকা, রাইট? তাহলে আমার টোটাল রিটেন আর্নিংস বছর শেষে কত টাকা থাকার কথা, 25,000। এটা আপনি কিভাবে দেখবেন, খেয়াল করে দেখেন। এটাও আপনার জন্য একই রকম পয়েন্ট, এটাও স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে দেওয়া আছে, যে দেখেন রিটেন আর্নিংস। তাহলে আমি এটা অনুযায়ী যদি যাই, আমার রিটেন আর্নিংস বছরের শুরুতে কত টাকা ছিল, 85,000 ছিল। জাস্ট আমি এইখান থেকেই আপনাকে অ্যামাউন্টটা দেখাই, 85,000। এই বছরে টোটাল প্রফিট কত করা হয়েছে, দেখেন এটা কোত্থেকে পাবেন, এই যে প্রফিট ফর দ্য ইয়ার 25,000। তাহলে আমি অ্যাড করলাম 25,000। আর যদি লস হয় তাহলে এটা মাইনাস হইতো, মানে যদি লস করতে তাহলে মাইনাস হইতো। নাও নাও আমরা যদি এখানে দেখি টোটাল রিটার্ন আর্নিংস কত থাকার কথা ছিল, 1,10,000, রাইট? আপনি জাস্ট ব্যালেন্স শিটে দেখবেন যে রিটার্ন আর্নিংস কত আছে, তাহলে আপনি কম্পেয়ার করতে পারবেন। রিটার্ন আর্নিংস কত আছে, 96,000। তাহলে এই যে 96,000 আছে, হোয়াট ডাজ ইট মিনস, মানে কি? আচ্ছা ডিভিডেন্ড দেওয়া হয়েছে বাকি টাকা। তাহলে ডিভিডেন্ড কত টাকা দিচ্ছেন, এই যে 1,10,000 থেকে 96,000 বাদ দিলে আপনি দেখবেন ডিভিডেন্ড পেইড কত টাকা, পেইড 14,000। এটি হচ্ছে আপনার জন্য ক্যাশ আউটফ্লো। ওকে, এই হচ্ছে বেসিক্যালি ক্যাশ ফ্লোর প্রসিডিউর। মানে আমি আবারও বলতেছি আপনাদেরকে, ইটস সিম্পল। আমি আপনাদেরকে ঠিক যেভাবে দেখাচ্ছি এভাবেই আপনি ম্যাথটা পাবেন, এভাবেই অ্যান্সারগুলো দেওয়া আছে, এভাবে আপনাকে ম্যাথটা ক্যালকুলেট করতে হবে। জাস্ট আপনাকে আপনার বেসিক কনসেপ্টটা মাথায় রাখতে হবে। এখন আপনাদের এখানে একটা প্রশ্ন আসতেই পারে যে স্যার আপনি তো গত ক্লাসে একটু বলছিলেন যে ডিভিডেন্ড পেইড অথবা ইন্টারেস্ট পেইড এগুলা হচ্ছে আমার ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস এর আন্ডারে আসে। নাও এখানে পয়েন্ট হচ্ছে অ্যাজ পার কারেন্ট অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড এটা আপনি ফাইন্যান্সিং এও রাখতে পারেন, অপারেটিং এও রাখতে পারেন, ইটস নট এ প্রবলেম, মানে এটা অ্যাকসেপ্টেবল। বাট আমরা সবাই কম বেশি হয়তোবা খবর রাখি
না রাখলে আমাদের খবরটা রাখতে হবে। 2027 থেকে একটা নতুন অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড আসতেছে, IFRS 18। এই IFRS 18-এ আমাকে আর এই অপশনটা দেওয়া হচ্ছে না, মানে আমি এটাকে আর অপারেটিং অ্যাক্টিভিটিসে রাখতে পারবো না, আমি অটোমেটিক্যালি এটাকে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসেই নিয়ে যেতে হবে। সো এখানে আপনাদের জন্য অপশন, আপনি চাইলে এটাকে অ্যাজ ইট ইজ অপারেটিং অ্যাক্টিভিটিসের আন্ডারেও রাখতে পারেন, আপনি ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসের আন্ডারেও রাখতে পারেন, ইটস নট এ প্রবলেম। বাট আমরা যখন এরপরে প্র্যাকটিক্যালি কাজ করব কোথাও, অথবা IFRS 18টা যখন ফলো করব, তখন আমার হাতে আর এই অপশনটা থাকবে না, আমি তখন এই দুইটাকেই ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস এর আন্ডারে, এই যে খেয়াল করে দেখেন ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস এর আন্ডারে, এটা তো ইনভেস্টিং, ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস এর আন্ডারে নিয়ে যাব। এই যে আমার মানে এর পরে হচ্ছে আমার আলটিমেটলি এই যে রিপেমেন্টের পর আমি এটা নিয়ে আসবো, ডিভিডেন্ড পেইড, ইন্টারেস্ট পেইড, এই সবগুলো কনসিডার করলে আমরা পাচ্ছি নেট ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। খেয়াল করে দেখেন, আমরা আবার একটু বলে আসি আমরা কি বলছিলাম। আমরা স্টার্ট করব প্রফিট বিফোর ট্যাক্স থেকে, এখান থেকে অল নন ক্যাশ এক্সপেন্স গুলো আমরা অ্যাড ব্যাক করবো, নন ক্যাশ ইনকাম গুলো আমরা মাইনাস করব, নন অপারেটিং এক্সপেন্স গুলো আমরা অ্যাড ব্যাক করবো, নন অপারেটিং ইনকাম গুলো আমরা লেস করব। তারপর আমরা আমাদের অপারেটিং অ্যাক্টিভিটিস এর ক্যাশ ফ্লো গুলোকে অ্যাডজাস্ট করব, মানে কারেন্ট অ্যাসেট গুলো যদি বাড়ে তাহলে আমরা এখান থেকে মাইনাস করব, আর কারেন্ট অ্যাসেট যদি কমে তাহলে আমরা অ্যাড করব। কারেন্ট লায়াবিলিটি সে পেয়েবল যদি বাড়ে আমরা অ্যাড করব, আর কারেন্ট লায়াবিলিটি যদি কমে যায়, সে পেয়েবল কমে যায়, তাহলে আমরা লেস করব। এরপর ইন্টারেস্ট পেইড, ডিভিডেন্ড পেইড, ইনকাম ট্যাক্স পেইড, ঠিক এই প্রসিডিউরের মাধ্যমে আমরা কম্পেয়ার করে ক্যালকুলেট করব যে আমার ওপেনিং লায়াবিলিটি কত, এই বছরের কত টাকা ক্রিয়েট হয়েছে লায়াবিলিটি, এন্ড ক্লোজিং লায়াবিলিটি কত, সেটার সাথে আমি কম্পেয়ার করব কত টাকা আমি পেমেন্ট করছি, জাস্ট লাইক আ ব্যালেন্সিং ফিগারটা বের করা। মানে আপনি খেয়াল করে দেখেন, এই অ্যামাউন্ট গুলো পে করার জন্য, মানে এই অ্যামাউন্ট গুলো বের করার জন্য বাকি সব অ্যামাউন্ট কিন্তু আপনার দেওয়া ছিল, জাস্ট হোয়াট ইউ নিড টু ডু, ইউ জাস্ট নিড টু ফিগার আউট যে আমার সব ক্যালকুলেশন করে ব্যালেন্সিং ফিগারটা কত, মানে আমি কত টাকা ট্যাক্স পে করছি, কত টাকা ডিভিডেন্ড পে করছি, বিকজ বাকি সব ইনফরমেশন আমি জানি, বাকি সব ইনফরমেশন আমার এখানে দেওয়া ছিল। এটা হচ্ছে আমার ফার্স্ট অ্যাক্টিভিটিস এর ক্যাশ ফ্লো থেকে আমরা কিভাবে ক্যালকুলেশনটা করব। পরের গুলো আসলে সিম্পল, পরের গুলো আসলে অতটাও কমপ্লিকেটেড না, বিকজ আমরা জানি যে ইনভেস্টিং অ্যাক্টিভিটিস আসলে কয়েক রকমের অ্যাক্টিভিটিস অর ক্যাশ ফ্লো থাকবে। যেমন আমি যদি কোনো নন কারেন্ট অ্যাসেট, মানে প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট অর আদার লং টার্ম কোনো একটা যদি আমি অ্যাসেটে ইনভেস্ট করি, আমি যদি এটা পারচেস করি, ওকে, তাহলে এটা আমার জন্য হবে, সমস্যা নেই আমি দেখতেছি, নাই আমার রুমে। সরি, আমার ইন্টারনেট চলে গেছিল, মানে ইলেকট্রিসিটি চলে গেছে, আমি আসলে, আমাকে কি শুনতে পাচ্ছেন আপনারা? হ্যালো? অ্যাকশন নিডেড, হোয়াট ইজ দ্য অ্যাকশন নিডেড? হোয়াট দ্য হেল?
সরি, ইলেকট্রিসিটি ব্ল্যাক আউট হয়ে গেল হঠাৎ করে, আই ডোন্ট নো হোয়াট হ্যাপেন। আমাকে কি এখন শুনতে পাচ্ছেন সবাই? আবার প্লিজ একটু কনফার্ম করবেন প্লিজ। হ্যালো, হ্যালো। ইয়েস স্যার, শোনা জি যাচ্ছে, স্যার। শোনা যাচ্ছে। সরি, আমাদের এখানে এরিয়াতে ইলেকট্রিসিটি চলে গেছে এবং আই ডোন্ট নো, ইনস্ট্যান্ট ইন্টারনেটও কানেকশন হচ্ছিল না। সো আই ট্রাইড। ওকে, আমরা স্ক্রিন দেখতে পাচ্ছি আই থিঙ্ক, ঠিক যে কথাটা আমরা বলছিলাম যে এরপর অ্যাক্টিভিটি 2 হচ্ছে আমরা ইনভেস্টিং অ্যাক্টিভিটিস থেকে আমার নেট ক্যাশ ফ্লোটা আমরা ক্যালকুলেট করব। তাহলে ইনভেস্টিং অ্যাক্টিভিটিস থেকে আসলে ক্যাশ ইনফ্লো এবং ক্যাশ আউটফ্লো কিভাবে কনসিডার করব? যেমন আমি যদি আপনাকে বলি যে আমি প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট পারচেস করেছি, তাহলে এটা আমাকে হয় সরাসরি বলে দিতেও পারে, আবার আমাকে ক্যালকুলেট করতেও হতে পারে। সো আমি ঠিক একই প্রসিডিউরে ক্যালকুলেট করব, আর এটা আমি টি অ্যাকাউন্ট দিয়েও বুঝতে পারবো, আসলে প্রসিডিউর একই। বাট এটুকু আমরা যদি বুঝি যে আমরা প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট যদি পারচেস করি, মানে আমি যদি প্রপার্টি এন্ড ইকুইপমেন্ট যদি আমি অ্যাকোয়ার করি, তাহলে এটা আমার জন্য ক্যাশ আউটফ্লো অর ইনফ্লো, এটা আমাকে আগে ক্লিয়ার করি। বাকিটুকু আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বুঝাই বলতেছি। যে আমি যদি ক্যাশ সরি আমি যদি প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট পারচেস করি, এটা আমার জন্য ক্যাশ ইনফ্লো আর আউটফ্লো? আউটফ্লো স্যার। আউটফ্লো। আর যদি আমি প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট পারচেস করি, সরি আমি যদি ডিসপোজ করি, তাহলে স্যার ক্যাশ আসবে আমার কাছে, তাহলে স্যার ক্যাশ যদি ইনফ্লো। পাই ক্যাশ পাই আর যদি আর কি। রাইট। আর যদি আমি কোনো কোম্পানিতে শেয়ারে ইনভেস্ট করি আর লোন নোটে ইনভেস্ট করি, মানে কোনো কোম্পানির শেয়ার অথবা লোন নোট যদি আমি পারচেস করি, এটা আমার জন্য কি ক্যাশ ইনফ্লো আর আউটফ্লো? আউটফ্লো স্যার, ক্যাশ আমার চলে যাবে। আউটফ্লো। তার মানে এই পয়েন্টগুলো আমরা একটু ভালো করে বুঝি, যে আমরা যে কথাগুলো বলছিলাম খেয়াল করে দেখেন। তার মানে যদি আমরা প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট পারচেস করি, তাহলে এটা আমার জন্য ক্যাশ আউটফ্লো, এটা আমরা মাইনাস করব। যদি আমরা ইনভেস্টমেন্ট পারচেস করি, এটা আমার জন্য ক্যাশ আউটফ্লো। আমি যদি কোনো শেয়ার অথবা ডিবেঞ্চার মানে লোন নোট যেটা বললাম যদি পারচেস করি, তাহলে এটা আমার জন্য ক্যাশ আউটফ্লো। আমি যদি কাউকে লোন দেই, অ্যাডভান্স দেই, তাহলে এটাও আমার জন্য ক্যাশ আউটফ্লো। আর অন দ্য আদার হ্যান্ড, আমি যে টাকাটা অ্যাসেট সেল করে পাচ্ছি, ইনভেস্টমেন্ট সেল করে পাচ্ছি, যেমন আমি যদি কোনো অ্যাসেট ডিসপোজ করে পাই, ডিসপোজাল প্রসিড, এটা আমার জন্য ক্যাশ ইনফ্লো, এটা আমরা অ্যাড করব। যদি আমি আমার কোনো ইনভেস্টমেন্ট সেল করে দিই, এটা আমার জন্য ক্যাশ ইনফ্লো। যদি আমি গভর্নমেন্ট থেকে গ্র্যান্ট পাই, এটা আমার জন্য ক্যাশ ইনফ্লো। যদি আমি কোনো ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার করি, যেটা আমার ইনভেস্টমেন্ট, এটা ক্যাশ আউটফ্লো। আর যদি আমি ইন্টারেস্ট রিসিপ্ট করি, ডিভিডেন্ড রিসিপ্ট করি, এটা আমার জন্য ক্যাশ ইনফ্লো। তার মানে আমাকে এই বেসিক ক্যারেক্টারিস্টিক্সটা বুঝতে হবে যে কোনটা ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে পড়বে এবং সেটা ক্যাশ ইনফ্লো হবে না ক্যাশ আউটফ্লো হবে। নাও আপনাকে কোনো কোয়েশ্চেনে সে যদি সরাসরি না বলে দেয় যে আপনি এই বছর কত টাকা অ্যাসেট পারচেস করেছেন অথবা কত টাকা অ্যাসেটটা ডিসপোজ করেছেন, যদি সরাসরি না বলে দেয়, তাহলে আপনাকে জাস্ট এই একই রকম ক্যালকুলেশনের মাধ্যমে, আপনি যে ক্যালকুলেশনটা একটু আগে করছিলেন, ঠিক এই টাইপের ক্যালকুলেশনটা আপনি করবেন ফর প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট। সে প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টের ওপেনিং ব্যালেন্স আপনি দেখলেন, আপনি জানেন যে ওপেনিং ব্যালেন্স দেওয়া থাকবে। সো ওপেনিং ব্যালেন্স আমরা দেখি প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টের ওপেনিং ব্যালেন্স কত দেওয়া আছে কোয়েশ্চেনে, যেটা আপনি কোয়েশ্চেন থেকে খুব সুন্দর করে এই যে 93,000। সো আমি জাস্ট এখানে বসাচ্ছি 93,000। ওকে, নাও এই বছর আপনি কত টাকা অ্যাসেট অ্যাকোয়ার করেছেন সেটা কোয়েশ্চেনে হয়তোবা সরাসরি বলে দিল না, বাট আপনাকে বলল যে প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট বছর শেষে আছে হচ্ছে 1,10,000। আচ্ছা, আমাকে জাস্ট জাস্ট এইটুকু সিনারিও দেখে আমাকে বলেন, জাস্ট এতটুকু সিনারিও দেখে, বাকিটুকু আপনাকে বুঝতে হবে না। জাস্ট এতটুকু সিনারিও দেখে আপনার কি মনে হচ্ছে? প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট কি আপনি পারচেস করেছেন না সেল করেছেন? জাস্ট এতটুকু সিনারিও দেখে যদি আমাকে বলেন কি মনে হচ্ছে দেখে। আমার প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট আমি দেখতে পাচ্ছি বছরের শুরুতে ছিল 93,000, যেটা বছর শেষে ক্যারিং ভ্যালু দেখাচ্ছে 110,000। আমি আমার প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট ওভার দ্য ইয়ার কি পারচেস করেছি নাকি করি নাই? কি মনে হচ্ছে দেখে? পারচেজ করছি স্যার, তাহলে ভালো কি হবে?
আদারওয়াইজ বাড়লো কিভাবে, রাইট? এই জায়গাটায় আমি একটু আপনাদেরকে মনে রাখতে বলবো অথবা মনে রাখার জন্য বলবো যে এখানে আমরা যেহেতু প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট বাড়ছে আমরা দেখছি, তো এটা দুইটা কারণে বাড়তে পারে। ইদার এটা আমার রিভ্যালুয়েশন হয়েছে, নাকি অর আমি পারচেস করেছি। তাহলে এই ইনফরমেশনটা আমাকে দেখতে হবে যে এই বছরে অর এই অ্যাসেটের কোনো রিভ্যালুয়েশন হয়েছিল কিনা। যেটুকু রিভ্যালুয়েশন হয়েছে বাকিটুকু যে কারণে বাড়বে সেটুকু আমি পারচেস করেছি। সো তার মানে আমরা অলওয়েজ এই কনসেপ্টটা অ্যাপ্লাই করব। তাহলে আমরা একটু দেখি যে প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট আমরা ঠিক এই মেথোডোলজির মাধ্যমে আমরা ক্যালকুলেট করতে পারবো যে আমি আমার প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট কি পারচেস করেছি না সেল করেছি। বাট আমাকে একটু বেসিক ভাবে বলেন, বেসিক ওয়েতে, প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট যদি পারচেস করি তাহলে কি প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট এটা আমার ব্যালেন্সটাকে বাড়িয়ে দেয় না কমায় দেয়? মানে প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্টের ব্যালেন্সটাকে ইনক্রিজ করে না ডিক্রিজ করে? প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট যদি আমরা পারচেস করি এটা আমার অ্যাসেটের অ্যামাউন্টটাকে বাড়াই দেয় না কমাই দেয়? বাড়ায়। অলরাইট। আর যদি প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট আমরা সেল করি মানে ডিসপোজ করি? কমায় দেয়। কমায় দেয়। যদি আমরা কোন একটা অ্যাসেটের ডেপ্রিসিয়েশন করি, ডেপ্রিসিয়েশন কি আমার অ্যাসেটের ভ্যালুটাকে বাড়ায় দেয় না কমায় দেয়? মানে এই জাস্ট বেসিক কথাগুলা কমাই দেয় স্যার। কমায় দেয়। তাহলে এই যে কথাগুলো আমরা জানি এই কথাগুলাই খেয়াল করে দেখেন, এই কথাগুলাই আমরা আমাদের জাস্ট এই টি অ্যাকাউন্টের মাধ্যমে দেখাচ্ছিলাম, জাস্ট টি অ্যাকাউন্টের মাধ্যমে, নাথিং এলস। এটা আপনি টি অ্যাকাউন্টেও দেখাতে পারেন, অর আপনি যে প্লাস মাইনাস করে আমরা দেখাইলাম সেভাবে দেখাতে পারেন। কিভাবে? ওপেনিং ব্যালেন্স প্লাস রিভ্যালুয়েশন মাইনাস ডিসপোজাল ইজ ইকুয়াল টু ক্লোজিং ব্যালেন্স। এটা ক্লোজিং মানে আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য সবগুলো অ্যামাউন্ট দেওয়া থাকবে এক্সেপ্ট আপনি পারচেস কত টাকা করেছেন সেটা দেওয়া থাকবে না। তার মানে আপনি জাস্ট আপনার নর্মাল টেবুলার ফরম্যাটে সব ফিগার আপনি বসাবেন, জাস্ট কত টাকার পারচেস করেছেন সেটুকু হয়তো বা আপনাকে ক্যালকুলেট করতে হবে, দ্যাটস ইট। এটা আমরা আমাদের এই পার্টিকুলার কোশ্চেনে দেখলেই হয়তো বা একটা কোশ্চেন বুঝে যাব। এবং ডিসপোজ কত করেছি মানে আমার ডিসপোজাল প্রসিড কত সেটাও হয়তো বা অনেক সময় ডিরেক্টলি দেওয়া থাকবে না, মেবি গেইন অর লস দেওয়া থাকবে, সেখান থেকে আমরা বের করতে পারবো যে আমার এই অ্যাসেটটা কত টাকায় সেল করেছে। যেমন আমি যদি আপনাকে বলি সে একটা অ্যাসেটের ক্যারিং ভ্যালু হচ্ছে 1 লাখ, আপনি প্রফিট করেছেন হচ্ছে 5,000। জাস্ট সিম্পল, আমি একটু জাস্ট এখান থেকে আপনাদেরকে বোঝানোর জন্য এটা জাস্ট ডিসপোজাল প্রসিড। আমার ক্যারিং ভ্যালু আমরা বললাম 1 লাখ অ্যান্ড আপনি গেইন করেছেন 5,000। তাহলে আমি যদি এখন আপনাকে জিজ্ঞেস করি যে এই অ্যাসেটটা আপনি কত টাকায় সেল করেছেন মানে ডিসপোজাল প্রসিড কত, বলতে পারবেন আমাকে? স্যার 1,05,000। ডিসপোজাল প্রসিড 1,05,000। ইউ নো দ্য আনসার, ভেরি গুড। তাহলে ঠিক এইটাই হচ্ছে আপনার জন্য এই যে ডিসপোজাল প্রসিড মানে আপনি সেল করে যে টাকাটা পেয়েছেন এটাই হচ্ছে আপনার জন্য ক্যাশ ইনফ্লো, যেটা আপনি ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এর আন্ডারে দেখাবেন। এবং এটা অনেক সময় সরাসরি দেওয়াও থাকতে পারে, আবার আপনি ঠিক এই যে যেভাবে বের করলেন এখন এভাবে হয়তো বা আপনাকে ক্যালকুলেট একটু করে নেওয়াও লাগতে পারে, দ্যাটস ইট, সিম্পল ক্যালকুলেশন। বাট আপনার দেখেন আপনার খুব বেসিক জিনিসটা মনে রাখতে হবে। তাহলে একটু ভালো করে বুঝি আমরা আমরা এই যে ওভার দ্য টাইম যে জিনিসগুলো করেছি সেটাই কিন্তু আমাকে এখন খুব হেল্প করতেছে টু আন্ডারস্ট্যান্ড দ্য ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। আমি এই কথাটা যদি আমার প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টের ডিসপোজাল গেইন অর লস আমি ক্যালকুলেট না করা শিখতাম তাহলে হয়তো বা এখান থেকে আমি এটা শিখতে পারতাম না। সো দ্যাট হেল্প মি আমরা কিভাবে এখান থেকে ক্যালকুলেশনটা করব। অ্যান্ড আমি যদি আমাদের পরের পয়েন্টগুলোতেও আসি, যেমন পরের পয়েন্টগুলো আমি যদি বলি আপনাকে যে কত টাকা আমি ইনভেস্টমেন্ট করেছি সেটা সরাসরি দেওয়া থাকবে, অনেক সময় যদি দেওয়া নাও থাকে আমি হয়তো আলাদা করে ক্যালকুলেট করে নিব এবং করতে পারবো, সেই প্রসিডিওরটা আমরা জানি। বাট মোস্ট অফ দ্য কেসে আপনাদের এক্সামে ইভেন আমরা এই কোয়েশ্চেনটাতেও দেখবো ম্যাক্সিমাম এই দুইটা ক্যালকুলেশনে আপনাকে হয়তো ইনডিরেক্টলি করতে হবে। একটা হচ্ছে প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট কত টাকা দিয়ে আমি পারচেস করেছি এটা আপনাকে বের করতে হবে আপনার জাস্ট ব্যালেন্সিং ফিগার দিয়ে। আপনি অ্যাসেটটা কত টাকায় সেল করেছেন যেটা আপনি এইভাবে বের করলেন যে আমি আমার অ্যাসেট যেটা ক্যারিং ভ্যালু ছিল 1 লাখ টাকা এবং আমি এখান থেকে গেইন করেছি 5,000। যদি এখানে আমি গেইন না বলে লস বলতাম তাহলে কিন্তু জাস্ট আনসারটা ঘুরে যেত আপনার জন্য, রাইট? যদি 5,000 লস হইতো তাহলে আমি কত টাকায় সেল করেছিলাম অ্যাসেটটা? 95,000 স্যার। That is how you will think, right?
95,000 কেন? আমার একটা অ্যাসেট যেটার ভ্যালু আছে 1 লাখ টাকায়, বাট আমি এটা সেল করতে পারছি মাত্র 95,000 এ। দ্যাট ইজ ওয়াই আই ইনকার্ড আ লস অফ 5,000। এই যে জাস্ট নর্মাল ভাবে আমার ব্যাক ক্যালকুলেশনের অর আমার কনসেপ্টের মাধ্যমে এই অ্যামাউন্ট গুলা ক্যালকুলেট করা, দ্যাট ইজ ইম্পর্টেন্ট ফর ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। আমি আবারও বলছি, 80% জিনিস দেওয়া থাকবে, জাস্ট কয়েকটা অ্যামাউন্ট আছে যে অ্যামাউন্ট গুলা আমাকে হয়তো বা সরাসরি দেওয়া থাকবে না। তার মধ্যে ইনকাম ট্যাক্স একটা, ডিভিডেন্ড পেইড একটা, তারপর হচ্ছে প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট আমি কত টাকায় পারচেস করলাম, ডিসপোজাল প্রসিড কত টাকা, এই বেসিক জিনিসগুলো হয়তো বা আমাকে কোশ্চেনে ক্যালকুলেট করা থাকবে না। আমাকে আমার এই ইনফরমেশন গুলো ইউজ করে, মানে আমার স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন এবং স্টেটমেন্ট অফ প্রফিট অর লসের এই সবগুলো ফিগার দেওয়া থাকবে, শুধু ওই পার্টিকুলার অ্যামাউন্টটা আমাকে ক্যালকুলেট করতে হবে থ্রু ব্যাক ক্যালকুলেশন, দ্যাটস ইট। এই হচ্ছে আমার ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এর ক্যাশ ফ্লো। তার মানে ইনভেস্টিং অ্যাক্টিভিটিস থেকে আমরা যেগুলো ক্যাশ ইনফ্লো এবং ক্যাশ আউটফ্লো আমরা সবগুলো পয়েন্ট দেখলাম। ফাইনালি ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস এর ক্যাশ ইনফ্লো এবং ক্যাশ আউটফ্লো। একটু আমরা ব্যাক করি, ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস বলতে আমরা কি বুঝছি। এই যে আমার বিজনেসের অপারেশন রান করতে হবে, আমার বিজনেসের ইনভেস্টমেন্ট লাগবে, এই অপারেশন রান করা, ইনভেস্টমেন্ট করা, এগুলোর জন্য আমার তো টাকা দরকার, আমার ফাইন্যান্স দরকার, আই নিড ফাইন্যান্স। সো উইদাউট ফাইন্যান্স আই ক্যান নট ডু মাই অপারেশনস, আই ক্যান নট ডু অ্যান ইনভেস্টমেন্ট। সো এই ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস থেকেও আমার ক্যাশ ফ্লো গুলো দেখতে হবে, আমার ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস এ ক্যাশ ইনফ্লো কত, ক্যাশ আউটফ্লো কত। ইউ সি, আমরা জানি একটা কোম্পানি দুইটা সোর্স থেকে ফাইন্যান্স রেজ করতে পারে, দুইটা সোর্স, একটা আইদার ডেপ্ট যেটাকে আমরা লোন বলি, অর ইকুইটি। এই যে কথাটা আমরা বললাম না, ভালো করে একটু বোঝার চেষ্টা করবেন। আমরা যখন স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনটা করি, আমি আসলে এটা নতুন করে দেখাচ্ছি না, আমি এখান থেকেই দেখাই, স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন এখানে আসি আমাদের। এই যে ভালো করে খেয়াল করেন, আপনি এই যে যত অ্যাসেট দেখাচ্ছেন, এই অ্যাসেট গুলো আপনি দুই ভাবে আনতে পারেন। ইদার এই অ্যাসেটটার ইকুইভ্যালেন্ট আপনি দেখবেন যে ইকুইটি প্লাস লাইবিলিটি। তার মানে আপনি আপনার যত অপারেশন, যত ইনভেস্টমেন্ট যা করছেন, তার এই ফাইন্যান্সটা আইদার এটা ইকুইটি থেকে আসতে পারে, মানে আপনি শেয়ার ইস্যু করতে পারেন, মানে নতুন করে এই বছর আপনি শেয়ার ছাড়বেন, শেয়ার বিক্রি করবেন, শেয়ার ইস্যু করা বলতে আমরা বুঝি শেয়ার বিক্রি করা, অথবা আপনি লোন নিবেন কারোর থেকে। তাহলে যখনই আপনি এই দুইটা অ্যাক্টিভিটিস থেকে কনসিডার করবেন, দ্যাট উইল বি ইউর ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। তার মানে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস হচ্ছে ইকুইটি প্লাস লং টার্ম ডেট, নট দ্য কারেন্ট লাইবিলিটি, বিকজ কারেন্ট লাইবিলিটি দ্যাট ইজ কনসিডার্ড ফর দ্য অপারেটিং অ্যাক্টিভিটিস। ওই যে যেটা আমরা দেখে আসছি, ওইখান থেকে আমরা কনসিডার করছি। তার মানে আমরা ফাইন্যান্সিং দুইটা সোর্স থেকে করতে পারি, আইদার আমি শেয়ার ইস্যু করতে পারি। তাহলে আমাকে এখন বলেন, যদি আমি শেয়ার ইস্যু করি, এটা আমার জন্য ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস, এটা আমরা ক্লিয়ার। আর অন দ্য আদার হ্যান্ড আমি যদি কোনো কোম্পানির শেয়ারে ইনভেস্ট করি, পারচেস করি, সেটা আমার জন্য ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, একটু আগে আমরা দেখলাম। বাট এখন আমাকে বলেন, আমি যদি শেয়ার ইস্যু করি, আমি যদি শেয়ার সেল করি, এটা আমার ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস, ফাইন, এটা কি আমার ক্যাশ ইনফ্লো আর আউটফ্লো? স্যার ইনফ্লো মনে হচ্ছে। আমি যদি শেয়ার ইস্যু করি, এটা আমার জন্য ক্যাশ ইনফ্লো আর ক্যাশ আউটফ্লো? স্যার ইনফ্লো স্যার। আউটফ্লো হবে মনে হয়। স্যার ক্যাশ ইনফ্লো। ওকে, প্লিজ বেসিক, আমার কাছে টাকা আসবে স্যার। হ্যাঁ হ্যাঁ, এই বেসিক ব্যাপারটা মাথায় রাখেন। আমি যখন শেয়ার, কোম্পানি যখন শেয়ার ইস্যু করে, কেন শেয়ার ইস্যু করে? টাকা পাওয়ার জন্য, রাইট? মানে সে টাকা পায়। তাহলে শেয়ার ইস্যু করা মানে হচ্ছে তার জন্য ক্যাশ ইনফ্লো হওয়া, মানে এটা তার জন্য ক্যাশ ইনফ্লো, অলওয়েজ রিমেম্বার দিস। তার মানে শেয়ার ইস্যু করা, লোন নোট ইস্যু করা, লোন নোট সেল করা, এগুলোর মাধ্যমে ক্যাশ ইনফ্লো হয়, এই জন্য আমরা এগুলাকে অ্যাড করে থাকি ক্যাশ ইনফ্লো হিসেবে। আর যদি আমি আমার লোন রিপে করি, আমি যদি আমার কোনো লোন রিপে করে থাকি, তাহলে সেটা আমার জন্য ক্যাশ আউটফ্লো, কেননা আমি আমার লোন দিয়ে দিয়েছি, লোনটা পে করে দিয়েছে। সো দ্যাট ইজ হাউ ইউ উইল থিঙ্ক। এখন আপনি দেখেন, সবসময় তো সরাসরি হয়তো বা এটা নাও বলতে পারে যে টোটাল কত টাকা আপনি শেয়ার ইস্যু করে পেয়েছেন, মেবি এটা হয়তো বা আপনাকে আলাদা করে একটু ক্যালকুলেট করতে হতে পারে। যেমন আপনি খেয়াল করে দেখেন, আমরা জানি যে শেয়ার ইস্যুর জন্য আমরা দুইটা অ্যাকাউন্ট মেনটেন করি, একটা হচ্ছে শেয়ার ক্যাপিটাল আর একটা হচ্ছে শেয়ার প্রিমিয়াম। এই দুইটা অ্যাকাউন্ট আমরা ইউজ করি ফর মাই শেয়ার ইস্যুয়েন্স। তাহলে ভালো করে দেখেন, গত বছর টোটাল শেয়ার ক্যাপিটাল এবং শেয়ার প্রিমিয়াম কত ছিল?
15,000 প্লাস 3,000, 18,000, রাইট? এই বছরে আমার টোটাল শেয়ার ক্যাপিটাল এবং শেয়ার প্রিমিয়াম কত একটু দেখবেন। 28,000। 28 হোয়াট ডাজ ইট মিনস? আপনি এই বছরে নতুন করে শেয়ার ইস্যু করে ক্যাশ পেয়েছেন নাকি? ইয়েস স্যার। কত টাকা ক্যাশ পেয়েছেন? মানে জাস্ট মুখে মুখে যদি চিন্তা করেন, জাস্ট মুখ, আমরা এটা করব বাট এমনি জাস্ট আপনাদের সাথে একটু মুখে মুখে আমরা কথাটা বলার ট্রাই করতেছি। গত বছর আমার শেয়ার ক্যাপিটাল এবং শেয়ার প্রিমিয়াম মিলে আমার ইকুইটি অ্যাকাউন্টে টোটাল 18,000 টাকা ছিল, যেটা এই বছরে হয়ে গেছে 28,000 টাকা। তাহলে আমি টোটাল কত টাকার আরো নতুন করে শেয়ার ইস্যু করেছি? 10,000 টাকার, 10,000 রাইট? তাহলে এই $10,000 আমার জন্য ক্যাশ ইনফ্লো। আমি কি বুঝতে পারলাম কথাটা? ইয়েস স্যার। ওকে। একইভাবে আপনি যদি ব্যাংক লোনটা খেয়াল করেন, ব্যাংক লোনটা যদি আপনি খেয়াল করেন, গত বছরে আপনি কত টাকার লোন ছিল? 17,000। ইয়েস স্যার। এই বছরে ব্যাংক লোন কত আছে দেখেন তো। 7,000 স্যার। তাহলে কি আপনি ব্যাংক লোন রিপে করে দিচ্ছেন, মানে পেমেন্ট Yes, করে sir. দিচ্ছেন? তাহলে এটা আপনার Yes, জন্য ক্যাশ ইনফ্লো না ক্যাশ আউটফ্লো? আউটফ্লো স্যার। আউটফ্লো, কেননা আপনি লোন দিয়ে দিয়েছেন, মানে ব্যাংকে আপনি লোন রিপে করে দিয়েছেন, আপনার ক্যাশ কমে গেছে। সিম্পল, আপনি আপনার ডাবল এন্ট্রি করলেও একই এন্ট্রি পাবেন। ব্যাংক লোন যখন আপনি পে করে দেন, তার মানে ব্যাংক লোন লায়াবিলিটি কমে যাচ্ছে, ব্যাংক লোন ডেবিট হয়ে যায় এবং ক্যাশ অর ব্যাংক ক্রেডিট হয়ে যায়। এন্ড ইউ নো দ্য বেসিক প্রিন্সিপালস, যদি ক্যাশ অর ব্যাংক ক্রেডিট হয় তাহলে সেটাকে আমরা ক্যাশ আউটফ্লো হিসেবে কনসিডার করি। দ্যাট ইজ দ্য ওভারঅল প্রসিডিউর টু প্রিপেয়ার ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, the overall understanding about cash flow from operating activities, investing activities, and financing activities. Please try to understand and let me just allow one thing. আমরা একটু এটা শুরু করতে চাই একটা কোয়েশ্চেন, বাট বিফোর দ্যাট আপনাদের কোথাও কোনো কোয়েশ্চেন অথবা খটকা আছে কিনা একটু আমাকে বলেন, যে স্যার আমি এই জিনিসটা আসলে বুঝতেছি না যে কিভাবে আপনি বললেন, এনিথিং। আমরা একই রকম কনসেপ্ট দিয়ে ম্যাথটাও করব, ম্যাথটা আমরা এক্সেলই দেখাবো, আমি আপনাকে এক্সেলটা দিয়েও দিব, বাট আপনাকে তো এক্সামে খাতা কলমে করতে হবে, ক্যালকুলেটরে করতে হবে। সো ওইটাও কিভাবে ক্যালকুলেট করবেন সেটা আপনারা একটু সাথে সাথে করে ফেলেন আমার সাথে, মেবি হাফ অ্যান আওয়ারে বেশি লাগবে না আমাদের ইনশাল্লাহ, বিকজ অনেকগুলো পয়েন্ট আমরা অলরেডি ক্যালকুলেট করে ফেলছি। সো প্লিজ, আমরা বিফোর স্টার্টিং দ্য ম্যাথ, আমি আবারও বলছি, আমরা একটা ম্যাথ করব, একটা ম্যাথ করলেই আমাদের মোটামুটি ভাবে পারপাসটা সার্ভ হয়ে যাবে, বিকজ পরের ম্যাথটাও একই পয়েন্টের, একই টাইপের, ওইটার আনসারটা আপনারা দেখবেন, আনসার দেওয়া আছে দুইটারই, বাট স্টিল দুইটা ম্যাথ করবেন, ইউ উইল গেট ওয়ান ম্যাথ অ্যান্ড ভেরি গুড কমন ওয়েতে। সো প্লিজ বিফোর স্টার্টিং দ্য পয়েন্ট আমাকে একটু বলেন আপনাদের কারো কোনো কোয়েশ্চেন্স আছে কিনা, না থাকলে আমরা শুরু করতে চাই। নীরবতা সম্মতির লক্ষণ, আমরা শুরু করে দিব। আমরা এখানে আসলে এটা ওয়ার্কিং করছিলাম, সো আলটিমেটলি এটা ওয়ার্কিং আকারেই থাকুক, আমরা আরেকটা ট্যাবে ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা করি। ফায়ার ওয়ার্ক কোশ্চেনের নাম। আমরা ফার্স্টেই আমাদের কোশ্চেনের রিকোয়ারমেন্ট থেকে শুরু করব। ফায়ার ওয়ার্ক কোম্পানি, ওকে। সো আমরা রিকোয়ারমেন্টটা একটু পড়ে আসি, কি বলছে আমাকে কি করতে হবে। ইউজিং দ্য ইনফরমেশন অ্যাভেলেবল, complete the statement of cash flow for Firework Company the year ended 30th June 2025 in accordance with the requirements of IS 7 statement of cash flows। মানে হচ্ছে আমার ক্যাশ ফ্লো স্টেটমেন্ট প্রিপেয়ার করতে হবে। আমরা কার জন্য ক্যাশ ফ্লো স্টেটমেন্ট প্রিপেয়ার করব? ফায়ারওয়ার্কের জন্য। কোন ইয়ারে? 30th June 2025। Okay, so this is our headline. Okay, cash flow statement. So just আমরা এখান থেকে চিন্তা করলাম। নাও আমরা শুরু করব কি দিয়ে? আমাদের ফার্স্ট অ্যাক্টিভিটিস কি? ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং activities. Cash flow from operating activities. We know
যে আমার ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস এটা শুরু হবে প্রফিট বিফোর ট্যাক্স দিয়ে, বাট বিফোর দ্যাট আমরা একটু জাস্ট দেখে আসি যে ওরা ক্যালকুলেশন কি 1000 কমন নিয়ে করেছে কিনা। ইয়েস, ওরা 1000 কমন মানে হচ্ছে এই 110,000 এর পর আরো তিনটা শূন্য আছে, তো যেহেতু আমরা 1000 কমন নিয়ে করছি তার মানে আমি পরের শূন্যগুলো আসলে আর দিব না, মানে না দিলেও হবে। সো জাস্ট আ সেকেন্ড, আমি এটার আগে আসলে কমা না দিলে হবে না। সো এটা জাস্ট দেওয়ার মানে হচ্ছে আমি এখন থেকে যতগুলো অ্যামাউন্ট এই কলাম গুলাতে বসাবো সবগুলো কলাম আমার জন্য 1000 কমন সহ কনসিডার করা হবে। তাহলে আমরা একটু আমাদের বেসিক ব্যাকগ্রাউন্ডে যাই। আমার ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস শুরু করব কি দিয়ে? প্রফিট বিফোর ট্যাক্স। প্রফিট বিফোর ট্যাক্স কত আছে আমরা কোশ্চেন থেকে একটু দেখে আসি। প্রফিট বিফোর ট্যাক্স কত আছে? প্রফিট বিফোর ট্যাক্স 31,000. 31,000। একটু আমরা সাথে সাথে করব, আমরাও ট্রাই করব যে আমরা আসলে পারছি কিনা। ওকে, 31,000। যেহেতু এটা আমরা একটু এক্সেলের বেসিক জিনিস, যেহেতু আমরা একসাথে এই অ্যামাউন্ট গুলো অ্যামাউন্ট ডলারে করব, আমরা একসাথে সিলেক্ট করে জাস্ট ডলারটা সিলেক্ট করে রাখবো। তাহলে এরপর থেকে আমাকে আর বারবার ওই ডেসিমেলের পর 2 ঘর এইটা লিখতে হবে না, আর এটা আলটিমেটলি বারবার ডলার সাইন দিতে হবে না, একবারই হয়ে যাবে। প্রফিট বিফোর ট্যাক্স, এখন আমরা কি অ্যাডজাস্ট করব? অ্যাডজাস্টমেন্ট, রাইট? আমার যত ধরনের নন ক্যাশ এক্সপেন্স আছে, যত নন ক্যাশ এক্সপেন্স আছে এবং নন ক্যাশ ইনকাম আছে সেটা আমরা দেখব। এখান থেকে আমি একটু যদি একটা একটা করে দেখি যে আমার ইন্টারেস্ট পেয়েবল এই যে অ্যামাউন্টটা আছে, এই অ্যামাউন্টটা আমার এক্সপেন্স অ্যাকাউন্ট 750, তাহলে এটা আমরা এখন অ্যাড ব্যাক করব। ইন্টারেস্ট পেয়েবল কত টাকা? 750। ওকে, এরপর আমরা আর কিছু আসলে জানি না, মানে আমরা আর কিছু জানি না বলতে আমরা আমাদের স্টেটমেন্ট থেকে এখনো শিওর না যে আরো কোনো নন ক্যাশ এক্সপেন্স, যেমন ধরেন ডিস্ট্রিবিউশন কস্ট, অ্যাডমিন এক্সপেন্স, এগুলোর মধ্যে আরো কোনো নন ক্যাশ এক্সপেন্স আছে কিনা। এটার জন্য আমাকে একটু নোট দুইটা পড়তে হবে যে আসলে দুইটা নোটের মধ্যে কি বলছে, যে নোট দুইটা আসলে আমাকে এখানে কনসিডারেশনে নিতে হবে ফর আন্ডারস্ট্যান্ডিং আমরা নন ক্যাশ এক্সপেন্স আর কি কি আছে। ওকে, সো একটু নোট একটা পড়েন তাহলে বুঝতে পারবেন। দেখেন কি বলছে ডিউরিং, এই নোটটা আপনাকে আপনার প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টেও হেল্প করবে, বাট এখান থেকে আপনি একটা ওভারঅল আন্ডারস্ট্যান্ডিং নিতে পারবেন যে এখানে কোনো ডেপ্রিসিয়েশন করা হয়েছে কিনা। ডিউরিং দ্য ইয়ার 30 June 2025 20x5 ফায়ারওয়ার্ক কোম্পানি ডিসপোজড অফ সেভারেল আইটেমস অফ প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট। তার মানে এই বছরে সে অনেকগুলো অ্যাসেট সেল করছে, দেখেন, এবং সে সেল করে কত টাকা পাইছে? 8 মিলিয়ন। এই যে 8 মিলিয়ন সে পাইছে মানে 8,000, ভালো করে বুঝেন। এই লাইনটুকু পড়ে আপনি কিন্তু একটা মার্ক পেয়ে গেছেন অলরেডি। কেন? আপনাকে আলাদা করে আর বের করতে হবে না যে এই 8 মিলিয়ন আপনার জন্য ডিসপোজাল প্রসিড, এই 8 মিলিয়ন আপনি অ্যাসেটটা সেল করে পেয়েছেন, তার মানে হচ্ছে এটা আপনার জন্য ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এর আন্ডারে ক্যাশ ইনফ্লো। এটুকু কি আমরা ক্লিয়ার ছিলাম আর ক্লিয়ার আছি আমাদের পয়েন্ট থেকে? Yes, sir. কারণ আমি চাইলে যেটা করতে পারি আমার ফরম্যাটের মধ্যে এটা নোট করে রাখতে পারি যে ক্যাশ ইনফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস ডিসপোজাল প্রসিড 8,000 মানে 8 মিলিয়ন, দ্য লস অন ডিসপোজাল অফ 2 মিলিয়ন অর 2 মিলিয়ন রাইট ইজ ইনক্লুডেড উইদিন কস্ট অফ সেলস। একটু ভালো করে দেখেন, তাহলে এই যে 2 মিলিয়ন এটা কি আমার অপারেটিং অ্যাক্টিভিটিস? এটা কি আমি আমার অপারেশন থেকে এই লসটা হয়েছে 2 মিলিয়ন? হ্যালো, আমার ফোনটা আসার টাইম পাচ্ছে না।
সরি, আমার নেট চলে আসছে। ইলেকট্রিসিটি ইজ ব্যাক। ওকে, সরি, আমরা ঠিক যে পয়েন্টটাতে ছিলাম, একটু আবার ব্যাক করি। জাস্ট কনফার্ম মি যে আমরা এই যে লসটা হইলো, আমরা যে লস অন ডিসপোজাল বলছি 2 মিলিয়ন, ওকে, এইটা আমার কি, আমাকে জাস্ট সিম্পলি বলেন, এটা কি আমার অপারেটিং অ্যাক্টিভিটিস? Yes sir, because sir sales এর জন্য হয়েছিল। আমার প্রপার্টি সেল করা কি রেগুলার কাজ? Sir, I thought just normal sales. না, It's not operating না। activities. তাহলে আপনি আপনার ডে টু ডে অপারেশনের সাথে রিলেটেড না, বাট আপনি কি করছেন? প্রফিট বিফোর ট্যাক্সের সাথে কি এটা অলরেডি ইনক্লুড করে দিয়েছেন না? এই যে প্রফিট বিফোর ট্যাক্স 31,000, এটার সাথে কি আপনি আপনার এই এক্সপেন্সটা কস্ট অফ সেলস এর সাথে, তাহলে এই যে কস্ট অফ সেলস এখানে দেখাচ্ছে, এই যে আপনি যদি দেখেন কস্ট অফ সেলস, এই 77,500 এর মধ্যে কি অলরেডি 2,000 ইনক্লুডেড না? আমি বুঝাতে পারছি? তার মানে আমরা জাস্ট সিম্পলি যে কথাটা বলেছিলাম, তাহলে আমরা এটাও কি করব? অ্যাড করব, লস অন ডিসপোজাল অফ পিপি। কত টাকা আমার এখানে লস হয়েছে, যেটা কোশ্চেনে সরাসরি বলা আছে, আমাকে আর আলাদা করে ক্যালকুলেট করতে হবে না। ওকে, পরের লাইনটা দেখেন কি বলছে, যে লাইনটার জন্য আমরা এতক্ষণ কথা বলছিলাম। আমার নোটে চলে যাই আবার একটু। The depreciation charge for the year was 15 million. এই যে ডেপ্রিসিয়েশন, এটা কি আপনি এই বছরের প্রফিট আর লসে দেখাইছেন না অলরেডি? দেখাইছেন তো নাকি? Yes, sir. বাট এটা কি ক্যাশ আইটেম? No, sir. তাহলে আমাকে কি করতে হবে? প্রফিট বিফোর ট্যাক্স থেকে এটা আমাকে অ্যাড করতে হবে, ডেপ্রিসিয়েশন ফর দ্য ইয়ার 15,000। তাহলে মোটামুটি ভাবে আমরা 15,000 কেন নিলাম? বিকজ আমরা জানি এটা 15 মিলিয়ন, আমরা জানি এটা 1000 কমন নিয়ে করছি আমরা, সো ইট মিনস এটার সাথে অটোমেটিক্যালি আরো 3টা শূন্য আছে। তাহলে এই ছিল আমার টোটাল অ্যাডজাস্টমেন্ট। এখন আমরা আমাদের বাকি পয়েন্টগুলোর দিকে একটু যাই, সেটা হচ্ছে ক্যাশ ফ্লো ফ্রম ওয়ার্কিং ক্যাপিটাল মুভমেন্ট। মানে হচ্ছে আমার ওয়ার্কিং ক্যাপিটাল যে আছে, এটার হেডলাইন না দিলেও হয়, মানে এটা আপনি না দিয়েও যদি সরাসরিও দেখান তাও অটোমেটিক্যালি আপনি মার্ক পাবেন, জাস্ট আলাদা করার জন্য। ওয়ার্কিং ক্যাপিটাল বলতে আমরা কি বুঝাইছি? এই যে কথাগুলো আমরা ফার্স্টেই বলছিলাম, যে কারেন্ট অ্যাসেট যদি বাড়ে তাহলে ইনভেন্টরি বাড়ছে না কমছে? বাড়ছে, স্যার। ইনভেন্টরি বাড়ছে, তাহলে ইনভেন্টরি বাড়লে আমরা কি করব? স্যার মেবি মাইনাস করে দিব। লেস ইনক্রিজ ইন ইনভেন্টরি। তাহলে কিভাবে আমার ইনক্রিজ করলো? আমরা যদি আমাদের কম্পারিজনটা দেখি, আমার আগে ছিল 30,000, এবছর হয়ে গেছে 36,000। আমরা এখানেই এটা জাস্ট 30,000 মাইনাস 36,000, দ্যাটস ইট। ওকে, 6,000 মাইনাস হয়ে গেছে। একই রকম ভাবে ইনক্রিজ ইন রিসিভেবলস, ইনক্রিজ ইন রিসিভেবলস। রিসিভেবল আপনি খেয়াল করে দেখেন, গত বছর ছিল 35,000, এবছর হয়েছে 40,000। তাহলে 35,000 মাইনাস 40,000, ওকে, তাহলে কত হইলো? 5,000, দ্যাটস ইট। এটার সাথে আমরা দেন পেয়েবলের ব্যাপারটা নিয়ে আসবো। পেয়েবল আমরা দেখছি যে এটা ইনক্রিজ করছে, রাইট? পেয়েবল ইনক্রিজ করছে কত?
36,500 থেকে 30,000 মানে 30,000 থেকে 36,500 হয়েছে। তাহলে ইনক্রিজ এটা আমার অ্যাড হয়ে যাবে, এটা আর লেস হবে না যেহেতু আমার পেয়েবল বাড়ছে। ইনক্রিজ ইন পেয়েবলস। $36,500 minus 30,000, 6,500 এটা আমার অ্যাড হয়ে যাবে। তার মানে এই যে প্রত্যেকটা লাইন আমরা জাস্ট ওয়ান বাই ওয়ান অ্যাড করতেছি না, এগুলো প্রত্যেকটার জন্য 1 মার্ক করে আছে। যেমন এটার জন্য 1 মার্ক থাকবে, এটার জন্য 1 মার্ক থাকবে, এটার জন্য 1 মার্ক থাকবে। মানে এগুলো হচ্ছে প্রত্যেকটা রেসপেক্টিভ আইটেমের জন্য আপনি মার্ক পাবেন। এই তিনটা যদি জাস্ট এখানে ইনক্লুড করতে পারেন, ইউ উইল গেট 1 মার্ক। সিম্পল, রাইট? তাহলে এখন আমরা বলবো যে ক্যাশ জেনারেটেড ফ্রম অপারেশনস, এটার সাথে আমরা আলটিমেটলি জাস্ট এটা আমরা এক্সেলে করছি এই জন্য সাম ফর্মুলা, বাট আপনি তো আসলে ক্যালকুলেটরে প্লাস মাইনাস দিয়েই করবেন। 44,250 এইটার সাথে আমরা এখন দুইটা বাদ দিব। একটা হচ্ছে আমার ইনকাম ট্যাক্স পেইড, এটা চাইলে আমি সরি ইনকাম ট্যাক্স পেইড, এরপর হচ্ছে লেস ইন্টারেস্ট পেইড, এটার কথা বলছিলাম। এটা আমি চাইলে ফাইন্যান্সিং এও নিতে পারি, এটাকে আমরা অর ফাইন্যান্সিং এও নিতে পারি, কোনো সমস্যা নেই, একই জিনিস। একটু মনে করে দেখেন, আমরা ইনকাম ট্যাক্স পেইড এই যে এখানে আপনার ক্যালকুলেট করেছিলাম, এটাই জাস্ট এখানে আমরা একটু জাস্ট কপি করে নিয়ে আসি যে ইনকাম ট্যাক্স পেইড এখানে ক্যালকুলেট করা ছিল। তাহলে আমাকে বলেন যে এখানে আমি কত টাকা আনবো, ইনকাম ট্যাক্স কত টাকা পে করা হয়েছে এই বছর ডিউরিং দ্য ইয়ার। কিভাবে বের করেছিলাম, যেটা আপনাদেরকে দেখাচ্ছিলাম একটু আগেই, যে আমার ওপেনিং ট্যাক্স লায়াবিলিটি ছিল 10,000, যেটা আমার এই যে কারেন্ট লায়াবিলিটি 10,000 অ্যান্ড ক্লোজিং 6,500। এই বছরে আমার ট্যাক্স আরো নতুন করে চার্জ করা হয়েছে 6,000। তাহলে আমার, আমি যদি এক্সেলটাতে ব্যাক করি, আমার টোটাল লায়াবিলিটি থাকার কথা ছিল 16,000, বাট আমার লায়াবিলিটি আছে হচ্ছে 6,500, হুইচ মিনস আমি আমার এই বছরে ট্যাক্স পে করে দিয়েছি 9,500। ওকে, নাও ইন্টারেস্ট পেইড। ইন্টারেস্ট পেইড আমি কিভাবে ক্যালকুলেট করব? ইন্টারেস্ট পেইড আমার ওপেনিং ব্যালেন্স, ইন্টারেস্ট পেয়েবলের কোনো ওপেনিং ব্যালেন্স ছিল না এবং ক্লোজিং ব্যালেন্সও ছিল না, বাট অ্যাট ইন্টারেস্ট চার্জ ডিউরিং দ্য ইয়ার, এই বছরে আপনি কত টাকা ইন্টারেস্ট চার্জ করেছেন? 750। হোয়াট ডাজ ইট মিনস? তার মানে আপনার ক্লোজিং ব্যালেন্স থাকার কথা ছিল কত? ক্লোজিং ব্যালেন্স থাকার কথা ছিল 0 প্লাস, সরি 750। আপনার বছরের শেষে ইন্টারেস্ট পেয়েবল হওয়ার কথা ছিল 750, বাট বছরের শেষে আসলে কোনো ইন্টারেস্ট পেয়েবল ছিল না। তার মানে কি আপনি পুরো টাকাটাই পে করে দিয়েছেন, ইন্টারেস্ট অ্যামাউন্টটা আপনার অ্যাকাউন্ট থেকে পেমেন্ট হয়ে গিয়েছে। সো দ্যাট মিনস এটা আপনি জাস্ট আপনার ক্যাশ আউটফ্লো হিসাবে 750 মাইনাস করে দিবেন। সো আমি জাস্ট এখানে টাইটেলটা লিখে রাখি, ইন্টারেস্ট পেইড। একইভাবে আপনি ডিভিডেন্ডটাও এখানে আনতে পারতেন, বাট আমরা ডিভিডেন্ডটা ফাইন্যান্সিং এ দেখাতে পারবো। আলটিমেটলি আসলে ফাইন্যান্সিং এ চলে আসবে অটোমেটিক্যালি, আমার সমস্যা নাই। তাহলে একটু দেখেন, আমরা মোটামুটি ভাবে আমার অপারেটিং অ্যাক্টিভিটিস থেকে যা যা দরকার ছিল সবগুলোই নিয়ে আসছি। তাহলে নেট ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, তাহলে আমার নেট ক্যাশ ফ্লো কত? এই যে আপনি যে ক্যালকুলেশনটা করছিলেন 44,500 থেকে এইটুকু জাস্ট সাম করে দিলে আপনি পেয়ে যাচ্ছেন নেট ক্যাশ ফ্লো। মানে হচ্ছে আমার এইটার আমি যদি মিনিং বলি, যে আমার ওভার দ্য ইয়ার এই বছর অপারেটিং অ্যাক্টিভিটিস থেকে নেট ক্যাশ ইনফ্লো 34,000, মানে এটা আমার নাম্বার ওয়ান অ্যাক্টিভিটিস, 1 নাম্বার, রাইট? মানে এটা হচ্ছে ফার্স্ট অ্যাক্টিভিটিস। যদি আমরা এটাকে এ ধরি, এরপরে হবে বি, লাইক ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। এখন আমরা হেডলাইন দিব ক্যাশ ফ্লোস ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। এখান থেকে, সরি অ্যাক্টিভিটিস বানানটা একটু দেখে নিচ্ছি, অ্যাক্টিভিটিস। এখান থেকে একটা অ্যামাউন্ট কিন্তু আমরা পেয়ে গিয়েছি, সেটা হচ্ছে অ্যাট
ডিসপোজাল প্রসিড অফ পিপিই, যেটা আমার একদম সরাসরি দেওয়া ছিল কোয়েশ্চেনে, যদি আমরা ভুল না করে থাকি। ডিসপোজাল প্রসিড 8 মিলিয়ন, যেটা আমরা একদম ফার্স্ট নোটেই পেয়েছিলাম 8 মিলিয়ন। যদি আপনারা একটু আবার গেট ব্যাক করেন, 8 মিলিয়ন, রাইট? তাহলে আমরা একটু দেখি যে এখানে জাস্ট সিম্পলি আমরা যদি একটু আরেকটা ইনডিরেক্ট কোয়েশ্চেন আপনাকে জিজ্ঞাসা করি, একটা অ্যাসেট আমি ডিসপোজ করে পেয়েছি 8 মিলিয়ন, লস হয়েছে 2 মিলিয়ন, তাহলে ক্যারিং ভ্যালু কত ছিল বলতে পারবেন? একটু আমরা এক্সেলে নিয়ে আসি। ডিসপোজাল প্রসিড 8 মিলিয়ন, স্যার 6 লাখ। লস হয়েছে হচ্ছে 2 মিলিয়ন, তাহলে আমার আসলে ক্যারিং ভ্যালু কত ছিল? ক্যারিং ভ্যালু, যদি ক্যারিং ভ্যালু 6 মিলিয়ন ধরেন, আপনি যেটা বললেন, তাহলে 6 মিলিয়নের অ্যাসেট আপনি 8 মিলিয়নে সেল করেছেন, তাহলে এটা আপনার জন্য লস না গেইন? স্যার ক্যারিং ভ্যালু তো 8 লাখই মনে হচ্ছে, মানে 8 মিলিয়ন। 10 million. প্লিজ আমি একটু আপনাদেরকে আবারও একটু মনে করতে বলবো। এখন আপনি আমাকে বলেন যে ক্যারিং ভ্যালু কত হবে? জাস্ট দুইটা ডিফারেন্স। আমার এটা কি হয়েছে, লস হয়েছে না? জি স্যার। লস মানে কি, আমি একটা অ্যাসেট, যে অ্যাসেটটার ভ্যালু 10 মিলিয়ন, যেটা সেল করে পাইছি হচ্ছে 8 মিলিয়ন, এই কারণেই তো লস হয়েছে নাকি? আমি কি বুঝাতে পারতেছি কথাটা? মাই গড, এত কিছু দিলাম কেন? মানে আমার একটা অ্যাসেটের ক্যারিং ভ্যালু ছিল 10 মিলিয়ন, মানে 10,000, যেই অ্যাসেটটা, তাহলে এটাই হচ্ছে আমার ক্যারিং ভ্যালু অফ ডিসপোজড অ্যাসেট। মানে আমি যে অ্যাসেটটা ডিসপোজ করলাম, সেই অ্যাসেটটার ক্যারিং ভ্যালু ছিল হচ্ছে 10 মিলিয়ন, যেটা আমরা জানি ডিফারেন্সটা। যদি ক্যারিং ভ্যালু ডিসপোজাল প্রসিডের থেকে বেশি হয়, তাহলে এখানে ক্যারিং ভ্যালু কি ডিসপোজাল প্রসিডের সাথে বেশি না? তাহলে ক্যারিং ভ্যালু ডিসপোজাল প্রসিডের থেকে যদি বেশি হয়, তাহলে সেটা আমার জন্য লস, যেখানে দেখাচ্ছে লস 2 মিলিয়ন। তাহলে আমার ক্যারিং ভ্যালু ছিল 10 মিলিয়ন, মানে আমি একটা অ্যাসেট সেল করতেছি 10 মিলিয়নের একটা অ্যাসেট, সেটা আমি সেল করতেছি 8 মিলিয়নে। ভালো করে বোঝার চেষ্টা করেন। তাহলে এই অ্যাসেটটা আমার জন্য অফকোর্স লস মেকিং, যেটা আমি অলরেডি কনসিডার করেছি। আমি অলরেডি এটাও কনসিডার করেছি, শুধু এইটুকু আমরা এখনো কনসিডারেশন বাকি, যেটা আমরা আমাদের প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট কত টাকা পারচেস করেছি সেটা ক্যালকুলেশনের জন্য আমাকে হেল্প করবে। So, আমি ওই জায়গাটাতে যাচ্ছি, বাট এইটুকু পয়েন্ট আমরা আগে ক্লিয়ার হয়ে যাই যে আমার এটার ক্যারিং ভ্যালু ছিল 10 মিলিয়ন। এরপরে আসেন যে আমরা ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে কি পাবো। ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে পাবো আমি আমার এই বছরে কত টাকায় আসলে ইনভেস্ট করছি, যেটা আমার অ্যাসেট আকারে থাকবে, রাইট? অ্যাসেটের মধ্যে থাকবে। একটু দেখেন, আমি আমার প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট ক্যারিং ভ্যালু কত আছে, মানে আমি প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট এই বছরে শুরু করছিলাম কত দিয়ে? 93,000। ওপেনিং ব্যালেন্স, এই ওয়ার্কিংটা আপনি দেখাইতেই পারেন, 93,000। ওকে, এবং এই বছরে প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টের কোনো রিভ্যালুয়েশন হয়েছে? এই বছরটা কোনো রিভ্যালুয়েশন সারপ্লাস পেয়েছেন এই বছরে? দেখেন তো। তাহলে রিভ্যালুয়েশন হয়েছে কত? 2 মিলিয়ন। তাহলে রিভ্যালুয়েশন যদি হয়ে থাকে, তাহলে এটা আমার অ্যাসেটের ভ্যালুকে বাড়াই দিবে। কত টাকা রিভ্যালুয়েশন হয়েছে? 2 মিলিয়ন, রাইট? দেন আমি এই বছর যে অ্যাসেটটা ডেপ্রিসিয়েট করছি, এটা আমার ক্যারিং ভ্যালুকে কমাই দিবে, ডেপ্রিসিয়েশন। এটা আমরা মাইনাস করব, কেননা এটা আমার ভ্যালুটাকে কমাই দিবে। সরি, একটা শূন্য বেশি হয়ে গেছে। অ্যান্ড আমি যে অ্যাসেটটা ডিসপোজ করলাম, ক্যারিং ভ্যালু অফ ডিসপোজাল অ্যাসেট, আমি যে অ্যাসেটটা ডিসপোজ করলাম, এটাও আমার অ্যাসেটের প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টের ভ্যালুটাকে কমিয়ে দিবে। ইটস সিম্পল, লাইক আমার অ্যাসেটটা কখন অ্যাড হয় কখন মাইনাস হয়। আমরা জানি ক্যারিং ভ্যালুর রিলেশনটা কি, যে আমার অ্যাসেট যদি রিভ্যালুয়েশন বাড়ে তাহলে এটা অ্যাসেটের ভ্যালুটাকে বাড়াই দেয়, যদি এটা ডেপ্রিসিয়েশন চার্জ হয় তাহলে অ্যাসেটের ভ্যালুটাকে কমাই দেয়, যদি আমি অ্যাসেটকে ডিসপোজ করি তাহলে অ্যাসেটের ভ্যালুটা কমে যায়। তাহলে আমি জাস্ট সিম্পলি যদি দেখি যে আমার বছর শেষে অ্যাসেট থাকার কথা ছিল কত? 70,000। খেয়াল করে দেখেন, মানে আমার বছর শেষে ক্লোজিং ব্যালেন্স থাকার কথা ছিল 70,000, বাট
ক্লোজিং ব্যালেন্স অফ পিপিই অ্যাজ পার ব্যালেন্স শিট। আপনি দেখেন স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে আমার প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টের ব্যালেন্স কত আছে, একটু জাস্ট আপনার প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টের ব্যালেন্সটা দেখেন, 1,10,000। What does it means? It means 1,10,000 আপনি আরো কত টাকার অ্যাসেট পারচেজ করেছেন, সো দ্যাট ইজ কল্ড পারচেজ অফ নিউ পিপিই ডিউরিং দ্য ইয়ার। আপনি কত টাকার অ্যাসেট পারচেজ করেছেন, 1,10,000 থেকে এই 70,000 বাদ দিলে যে অ্যামাউন্টটা পান, এই অ্যামাউন্টটা ক্যালকুলেশনের জন্য আমরা আসলে এত ব্রেকআপটা করলাম, এত ব্রেকডাউনটা করলাম। সো ইট মিনস আপনি খেয়াল করে দেখবেন যে আমরা আমাদের এই ইনভেস্টিং অ্যাক্টিভিটিস থেকে লেস, যেহেতু আমি প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট পারচেজ করেছি, পারচেজ অফ পিপিই, তাহলে আমি কত টাকার অ্যাসেট পারচেজ করেছি, এই 40,000। সেটা কিভাবে বের করলাম, এই যে আপনি দেখেন আমার বছরের শুরুতে প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট ছিল 93,000, সেটার সাথে আমার রিভ্যালুয়েশন হয়েছে আরো 2,000, যে কারণে আমার অ্যাসেটের ভ্যালুটা বেড়ে গেছে, অ্যান্ড ডেপ্রিসিয়েশন যেটা আমার অ্যাসেটের ভ্যালুকে কমিয়ে দিয়েছে, অ্যান্ড ক্যারিং ভ্যালু অফ ডিসপোজাল অফ অ্যাসেট, এটা সব অ্যাডজাস্ট করার পর অ্যাসেটের ক্লোজিং ব্যালেন্স থাকার কথা ছিল 70,000, বাট অ্যাসেটের ক্লোজিং ব্যালেন্স দেওয়া আছে হচ্ছে 110,000। ইট মিনস আমার এই 40,000 আমার ক্যাশ আউটফ্লো হয়েছে, কারণ আমি এই অ্যাসেটটা পারচেজ করেছি ডিউরিং দ্য ইয়ার। সো দ্যাট ইজ কল্ড ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। অ্যান্ড আমার ইনভেস্টিং অ্যাক্টিভিটিস থেকে যদি আমি দেখি, আমার এই দুইটা ফিগার, রাইট, 8,000 অ্যান্ড 40,000, রাইট। তাহলে আমরা যদি একটু ব্যাক করি, আলটিমেটলি হচ্ছে আমার নেট ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস কত, 32,000। তাহলে নেট ক্যাশ ফ্লোস ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, এটা আমরা বি ধরলাম, কারণ আমরা জানি যে তিনটা মেইন অ্যাক্টিভিটিস, অপারেটিং, ইনভেস্টিং অ্যান্ড ফাইনালি ক্যাশ ফ্লোস ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। এই ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস, এটাকে আমরা বেসিক্যালি লাস্ট আইটেম হিসেবে জানি, অ্যান্ড এটা করতে পারলে আমাদের মোটামুটি ভাবে খুব সিম্পল ভাবে শেষ হয়ে যাবে। এর মধ্যে আমরা সেম মানে ইজি কাজটা আগে করে ফেলি, রিপেমেন্ট অফ ব্যাংক লোন। খেয়াল করে দেখেন, আমরা জানি আমাদের ইনফরমেশন থেকে আমি একটা ব্যাংক লোন রিপে করেছি, যেটা একদম স্ট্রেট আমি দেখতে পাচ্ছি যে 7,000, মানে আগে ছিল 17,000, এখন এটা 7,000। তাহলে এটার কারণে আমার ক্যাশ আউটফ্লো হয়েছে। তো যেহেতু আমার ক্যাশ আউটফ্লো, এটা আমার নেগেটিভ হবে। ওকে, 10,000 হচ্ছে আমার ক্যাশ আউটফ্লো। ওকে, এরপরে আমরা যদি ভুল না হয়ে থাকে, প্রসিডস ফ্রম ইস্যুয়েন্স অফ শেয়ার, মনে আছে যে আমরা শেয়ার ইস্যু করে কত টাকা পেয়েছিলাম, সেটা আপনাদেরকে আমি জাস্ট মৌখিকভাবে বলেছিলাম যে কিভাবে ক্যালকুলেট করব। সেটা আমরা যদি এখান থেকে ক্যালকুলেট করি, প্রসিড ফ্রম কত টাকার আমার শেয়ার, আমি যদি দেখি এখন ওপেনিং ব্যালেন্স, শেয়ার ক্যাপিটাল, শেয়ার প্রিমিয়াম। আমার শেয়ার ক্যাপিটাল ছিল, আমি যদি ভুল না করে থাকি, 15,000 অ্যান্ড শেয়ার প্রিমিয়াম ছিল 3,000, বাট আমি ক্লোজিং ব্যালেন্স হিসেবে আমার কোশ্চেন থেকে পেয়েছি ক্লোজিং ব্যালেন্স। ক্লোজিং ব্যালেন্সে আমরা যদি দেখতে পাই যে আমার আলটিমেটলি ক্যাশ ক্যাপিটাল, শেয়ার ক্যাপিটাল কত ছিল, 20,000 and 8,000। সো আমরা জাস্ট সিম্পলি 20,000 and 8,000, জাস্ট এগুলাকে আমরা একসাথে ডলার সাইনে রাখতে পারি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে নতুন করে শেয়ার ইস্যু হয়েছে। তাহলে নতুন করে শেয়ার ইস্যুটা আমরা কিভাবে বুঝতেছি, আমরা জাস্ট এই দুটাকে যোগ করব, জাস্ট 18,000। তার মানে এই যে ডিফারেন্সটা 28,000 থেকে আমার 18,000, এটাই হচ্ছে আমার অ্যাট নিউ শেয়ার ইস্যুয়েন্স।
তার মানে আমি আমার শেয়ার ইস্যু করে এই টাকাটা পেয়েছি, তাহলে এটা আমার জন্য ক্যাশ ইনফ্লো, কেননা আমি টাকা পেয়েছি। সো এটাকে আমরা এখানে এভাবে লিখতে পারি, ক্যাশ ইনফ্লো, সিম্পল। ওকে, এরপর আমরা যাই আর কি কি আমার এখানে অ্যাক্টিভিটিস ছিল, বা আমরা যদি একটু ভুল না করে থাকি, আমাদের মোস্ট প্রবাবলি ডিভিডেন্ড একটা ছিল, ডিভিডেন্ড পেইড, যেটা হয়তো বা কোয়েশ্চেনে সরাসরি দেওয়া ছিল না, বাট আমরা রিটেন আর্নিংস এর মাধ্যমে এটা জানতে পারি। তাহলে ডিভিডেন্ড পেইড এর জন্য আমরা একটা অ্যাকাউন্ট করে ফেলি এখানে, ডিভিডেন্ড পেইড। এটা আমরা কিভাবে করি আমরা জানি, রিটেন আর্নিংস অ্যাকাউন্ট থেকে, রিটেন আর্নিংস, এটার ওপেনিং ব্যালেন্স and add profit after tax for the year। এটার পরে আমরা জানবো যে কত টাকা আসলে রিটেন আর্নিংস থাকার কথা ছিল। সো এখান থেকে আমরা জাস্ট কম্পারিজনটা করব। রিটেন আর্নিংস এর ওপেনিং ব্যালেন্স আমরা স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন থেকে পাবো, রিটেন আর্নিংস 85,085। এই বছরে প্রফিট হয়েছে, যেটা আমরা স্টেটমেন্ট অফ প্রফিট আর লস থেকে প্রফিট আফটার ট্যাক্স যে অ্যামাউন্টটা, যেটা আমার রিটেন আর্নিংস এর সাথে অ্যাড হয়, প্রফিট ফর দ্য ইয়ার 25,000। তার মানে হচ্ছে আমার এই বছরে টোটাল কোম্পানি প্রফিট করেছে 25,000। খেয়াল করে দেখেন, তাহলে আমার টোটাল কত টাকা থাকার কথা ছিল? 1,10,000। বাট রিটেন আর্নিংস এর ক্লোজিং ব্যালেন্স কত আছে আমার স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে? আমি যদি একটু দেখে আসি, আমাদের স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনের রিটেন আর্নিংস এর ওপেনিং ব্যালেন্স দেওয়া আছে হচ্ছে এই বছরের ক্লোজিং ব্যালেন্স 96,000। ইট মিনস আমি এই বছরে আমার ডিভিডেন্ড পে করেছি, আদারওয়াইজ আমার এই রিটেন আর্নিংস কেন কমছে? সো তার মানে ডিভিডেন্ড পেইড ডিউরিং দ্য ইয়ার, এটা আমার ক্যাশ আউটফ্লো, যেটা আমরা আমাদের ক্যাশ আউটফ্লো হিসাবে লেস ডিভিডেন্ড পেইড আমরা মাইনাস করে দিচ্ছি। জাস্ট সিম্পলি যদি আমরা এটা মাইনাস করে দেই, এই 14,000, এন্ড নাও আমরা পেয়ে যাব নেট ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। সিম্পল, আমার নেট ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস, জাস্ট এই তিনটার সাম আমরা যোগ বিয়োগ করলে এটা পেয়ে যাব, এন্ড দেন এটা হচ্ছে আমার সি। তার মানে আমরা খেয়াল করেন টোটাল তিনটা ফিগার পেলাম, একটা হচ্ছে ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, একটা হচ্ছে আমার ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, আর একটা হচ্ছে ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। এই তিনটাকে যদি আমি যোগ করি, নেট ক্যাশ ফ্লো, নেট ক্যাশ ইনক্রিজ অর ডিক্রিজ ওভার দ্য ইয়ার, যদি আমার এই জাস্ট ফিগারটা চলে আসে, সেটা কিভাবে আসবে? আমি জাস্ট এই তিনটাকে যোগ করব, অথবা আমি সিম্পল যোগও করতে পারি, এইটা প্লাস এইটা বি প্লাস সি। তাহলে খেয়াল করে দেখেন আমার ওভার দ্য ইয়ার আসলে ক্যাশ বাড়ে নাই, ক্যাশ কমছে, রাইট? তাহলে আপনি যদি দেখেন ওভার দ্য ইয়ার ক্যাশ যেহেতু কমছে 12,000, নাও এটা হচ্ছে আমার টোটাল এক বছরের ক্যাশ ইনফ্লো ক্যাশ আউটফ্লো। তার মানে এখান থেকে আমরা বুঝতে পারতেছি ক্যাশ ইনফ্লোর থেকে ক্যাশ আউটফ্লো বেশি হয়েছে। এটার সাথে আমরা অ্যাড করব, আমরা জানি অ্যাড ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট, যেটা আমরা ব্যাংক আর ক্যাশ ব্যালেন্স জানি, অ্যাট বিগিনিং অফ দ্য ইয়ার, মানে ওপেনিং ব্যালেন্স যেটাকে আমরা বলি, ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টের ওপেনিং ব্যালেন্স। তাহলে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টের এই জায়গাটা আমরা একটু খেয়াল করি, কেয়ারফুল, যে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টের ওপেনিং ব্যালেন্স কি, খেয়াল করে দেখেন এই যে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট, তার মানে এই বছরে আপনি ভালো করে দেখেন আমার কোনো ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট নাই, বাট গত বছর ছিল 10,000। তাহলে গত বছর যে 10,000 ছিল আমরা এইখানে এটা নিয়ে আসবো, অ্যান্ড এই দুটো যদি যোগ করি তাহলেই আমরা পাবো আমার ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টের ক্লোজিং ব্যালেন্স। এই যে 2000 নেগেটিভ দেখাচ্ছে, ইট মিনস ব্যাংক ওভারড্রন, মানে হচ্ছে আপনার যত টাকা ক্যাশ ছিল তার থেকে আপনি বেশি টাকা উইথড্র করছেন আপনার ব্যাংক থেকে। অ্যান্ড ফর ইউর কাইন্ড ইনফরমেশন, এই ব্যাংক ওভারড্রনটা একটা কারেন্ট লায়াবিলিটি, এবং আপনি যখন আপনার স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে
কারেন্ট লাইবিলিটি সেকশনে যাবেন, দেখবেন এক্স্যাক্টলি এই 2000 অটোমেটিক্যালি চলে আসবে। দিস ইজ হাউ ইউ উইল বি সারপ্রাইজড যে আমার ক্যাশ ফ্লো স্টেটমেন্ট একদম পারফেক্টলি ম্যাচ করে গেল, কেননা আমি আমার সবগুলো ইকুইভ্যালেন্ট আইটেমগুলোকে সুন্দর করে নিয়ে আসি। সো এটাই হচ্ছে আমার ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট অ্যাট এন্ড অফ দ্য ইয়ার, যেটাকে আমরা বলছি ব্যাংক ওভারড্রাফট, যেটা আমার ক্যাশ ইনফ্লো যতটুকু ছিল তার থেকে আমি অতিরিক্ত উইথড্র করে ফেলছি। সো দিস ইজ দ্য ফরম্যাট, দিস ইজ দ্য ওয়ে দ্যাট ইউ উইল প্রিপেয়ার or you will be required to prepare cash flow statements. Okay, so I believe আমাদের এখানে কারো কোনো কোয়েশ্চেন নাই, কনফিউশন নাই। যদি থাকে আমি আবারও আপনাদেরকে রিকোয়েস্ট করব, এক্সেলটা তো অফকোর্স দেখবেন এবং এটার সুন্দর ফরম্যাট দেওয়া আছে, দেখবেন এই যেটা খুব সুন্দর করে ফরম্যাট দেওয়া আছে যে আপনি এরর সাবস্ট্রাক্ট করবেন কিভাবে। এন্ড ফাইনালি এন্ড অফ দ্য কোয়েশ্চেন্স, দুইটা কোয়েশ্চেনের পর এই যে এখান থেকে আনসারটা শুরু, ফায়ারওয়ার্ক, এই যে ফায়ারওয়ার্ক, এটার আনসারটা এখানে দেওয়া আছে এবং সুন্দর করে দেখবেন যে আনসারগুলো ঠিক যেভাবে আমরা করেছি সেভাবেই দেওয়া আছে। অ্যান্ড আপনাদের জন্য আমার রিকোয়েস্ট থাকবে যে স্পার্কল কোম্পানি যেটা, সেটাও আমাদের এখানে দেওয়া আছে। এই যে পরেরটা, এই যে স্পার্কল কোম্পানি, হ্যাঁ, এই দুইটা কোয়েশ্চেন করতে পারলেই আমাদের জন্য মোটামুটি সাফিসিয়েন্ট টু অ্যাটেম্প্ট আওয়ার ক্যাশ ফ্লো স্টেটমেন্টস। সো স্টিল ইউ হ্যাভ টাইম, অলমোস্ট 1 উইকস এর মতো টাইম আছে। সো গুড লাক সবাইকে। আমরা একটু অ্যাটেন্ডেন্সটা নিয়ে ফেলি অ্যান্ড টাটা বাই বাই হয়ে যাই, আমাদের ওভারঅল সেশন তো শেষের দিকেই। অ্যান্ড আমি আবারও বলছি, আমরা ক্যাশ ফ্লোটা একটু শেষের দিকে করলাম এই কারণে, সো দ্যাট আমরা ইমিডিয়েটলি এটার উপর বেস করে আসলে আনসারটা করতে পারি, মানে ইটস লাইক ভেরি রিফ্রেশিং একটা টপিক আমাদের যেন মাথায় থাকে। আমি রেকর্ডিংটা দিয়ে দিচ্ছি এখনই আপনাদেরকে, আপনাদের বেটারমেন্টের জন্য, সো দ্যাট, এবং প্রত্যেকটা রেকর্ডিং আপনি পেয়ে যাচ্ছেন। প্লিজ আপনারা কোনো রেকর্ডিং এমনটা না যে রেকর্ডিংটা আপনারা আসলে পাবেন না। সো আমরা আজকের দিনের একটা অ্যাটেন্ডেন্স নিয়ে রাখি, যেহেতু এক্সট্রা ক্লাস করলাম। সরি, আসসালামু আসসালাম। আচ্ছা স্যার, আমি যে কোশ্চেন করতে চাচ্ছিলাম, আপনি যে ক্যালকুলেশন গুলো সাইড দিয়ে করলেন, সবগুলো ক্যালকুলেশন কি আমাকে ম্যাথে অ্যান্সারে দেখাইতে হবে, না দেখাতে হবে, তাহলে হ্যাঁ, না না, দেখাতে হবে। এই যে দেখেন আচ্ছা, ওয়ার্কিং গুলো দেখাতে হবে। এই যে আমি আপনাকে দেখাচ্ছি কোন কোন ওয়ার্কিং গুলো আমি দেখাইছি। এই যে এটা হচ্ছে আপনার আনসার, দেখেন এই যে প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টের ওয়ার্কিংটা দেখেন, এখানে দেখানো আছে। এই যে ওকে, তারপর আপনি যদি যান লস অন ডিসপোজাল, এটার যে ক্যারিং ভ্যালুটা, এই যে 10 মিলিয়ন যে ক্যারিং ভ্যালু, এটা দেখানো আছে। ইনকাম ট্যাক্স পেইড দেখানো আছে। ব্যাংক লোন এটা না দেখালেও হবে, বিকজ দেখা যাচ্ছে এটা অটোমেটিক্যালি। শেয়ার ইস্যুয়েন্স যেটা আমি দেখাইলাম, ডিভিডেন্ড পেইড যেটা আমি দেখালাম, প্রত্যেকটা মানে রেসপেক্টিভ ওয়ার্কিং গুলো দেখানোটা জরুরি। কারণ মানে আমি ওয়ার্কিংটা না দেখালে আমি আসলে বুঝতে পারছি না আপনি ক্যালকুলেশনটা কিভাবে করছেন। ওকে, অ্যান্ড আমি আবারও বলছি, আমি আপনাদেরকে ঠিক যেভাবে করালাম আপনি এভাবে এক্স্যাক্টলি মনে রাখতে পারলেই ইট উইল গেট গুড মার্ক। এখানে আসলে খুব একটা সমস্যা হওয়ার কথা না। আমি একটু অ্যাটেন্ডেন্সটা নিয়ে তারপর আপনাদের কোয়েশ্চেন গুলো নেই, কারণ অনেকই রাত হয়ে গেছে, মেবি চলে যাবেন। মুন্নি আছেন? মুন্নি নাই। প্রীতম দে নাই। তনিমা? প্রেজেন্ট স্যার। ওমর ফারুক আছেন? ওমর ফারুক ছিল তো, হয়ে গেল। ইউসুফ নাই। মেলভিন জয়েন করছিলেন? মেলভিন প্রেজেন্ট স্যার। প্রেজেন্ট, ওকে। ইউসুফ নাই, মেলভিন। রিফাত? Yes, sir. পুষ্পিতা? পুষ্পিতা জয়েন করছিলেন কিনা খেয়াল নাই। আরিন তো আছেন। জাওয়াদ? জাওয়াদ হাসান সামি নাই। বাদশা? আই স ইউ বাদশা। Yes, yes, sir. ইয়েস। তামিম? আহমেদ বিন মুস্তফা তামিম? স্যার ও ঠিক।